আচ্ছা, আমার অনেকগুলো টপিক রয়েছে, সময় খুব অল্প। তার মধ্যে প্রাথমিকভাবে প্রথমে যেটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে যে চাইল্ড হেলথ ইস্যুস, রাদার শিশুদের সঙ্গে আমাদের সমাজে যে ধরনের অপরাধ ইত্যাদি হয় এবং সেক্ষেত্রে তাদের কি করণীয়। আমার মনে হয় এটা যদি বলা হয় গিভেন এ চয়েস, এটা 1 নম্বরে আমি কথা বলবো এটা নিয়ে আপনাদের সঙ্গে। কেননা এটাতে আপনাদের ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি দরকার, কোনো প্রতিকার আনার জন্য বা চিত্রটা বদলাবার জন্য। 2 ফিঙ্গার টেস্টের এটা খুলো, ওখানে আছে পিপিটিটা, পাওয়া গেছে? ওকে, একটু কি এই আলোটা নিভিয়ে দেওয়া যাবে একটু, তাহলে ওদের দেখতে সুবিধা হবে। খুব আমরা টপিকে চলে যাচ্ছি। এটার পরে আমরা নিউট্রিশন নিয়ে একটু কথা বলবো, পুষ্টি নিয়ে একটু কথা বলবো, তারপরে আমরা চলে যাবো আমাদের স্পেসিফিক কিছু একটা কার্যক্রম আছে যেটা রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম, সেটা নিয়ে 2-4 কথা বলবো। আর ফাঁকে ফাঁকে আমি এক্সপেক্ট করব যে আপনারা ইন্টারাক্ট করবেন। আমি একতরফা বক্তৃতা দিতে একদম পছন্দ করি না এবং তাতে কিছু হয় না, ঘুম পায়। তো আপনারা ইন্টারাক্ট করবেন, আপনাদের কোনো কোয়েরিজ কোয়েশ্চেন থাকলে বা আপনাদের দিক থেকে অভিজ্ঞতার জায়গা থেকে কিছু ফিডব্যাক থাকতে পারে যেটা আমারও কাজে লাগতে পারে বলে আমি বিশ্বাস করি। তো আমি চাইবো এই সেশনটা সেরকমভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশন করে যাতে আগামী দিনেও হাতে হাত মিলিয়ে সমস্ত সেক্টর মিলিয়ে আমরা এই বিষয়গুলোর উপর কাজ করতে পারি। তো তাহলে আমরা চলে যাচ্ছি, এটা আইনের বিষয়। নেক্সট স্লাইড দিন। হ্যাঁ, নেক্সট স্লাইড। হ্যাঁ, কি হ্যাং হয়ে গেছে? কি মানে হোয়াট ইজ দ্য প্রবলেম? এই তো খুলছে, খোলো। হ্যাঁ, নেক্সট স্লাইডে ক্লিক করুন। সেটা জানলে আমি নিয়ে আসতাম ল্যাপটপ আর কিছু। আমরা বেসিক্যালি চলে যাব, আমরা জানি যে চাইল্ড এজ গ্রুপটাকে আমরা মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চাইল্ড এজ গ্রুপটাকে ডিফাইন করি 12 বছর বয়স অবধি, কেমন? কিন্তু এই আইনের জায়গা থেকে যখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি তখন আমরা চাইল্ডের এজ গ্রুপটা আরেকটু বাড়িয়ে ডিল করি। অ্যাডাল্ট এজ গ্রুপ যে বয়সে 18 অনওয়ার্ডস হয় সেই বয়সের আগে অবধি আমরা চাইল্ড এজ গ্রুপে ডিল করি। আমি রিকোয়েস্ট করবো আপনারা কেউ নোট ডাউন করবেন না, ওনাদের কাছ থেকে আমরা আপনাদের কোনো কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি থাকলে আমরা দিয়ে দেবো, যাতে আপনারা যা যা আমাদের পিপিটি সেটা যদি ইন্টারেস্টেড হন আপনারা পেয়ে যাবেন। এটা একটা সুপ্রিম কোর্টের একটা আইন কোট করে দেওয়া হয়েছে এখানে যে 2 ফিঙ্গার টেস্ট ইজ, আগে একটা টেস্টিং সিস্টেম ছিল যেভাবে একটা বাচ্চার ক্ষেত্রে তারা তার এতে মানে স্ত্রী অঙ্গে টেস্ট করে দেখার একটা ব্যাপার ছিল। তো সেই ব্যাপারগুলো রেপ কেসের ক্ষেত্রে মনে করা হচ্ছে যে সেটা এখন আর অ্যাপ্লিকেবল নয়। নেক্সট স্লাইড। আমরা কেন এই বিষয়ে শুনতে যাচ্ছি, কেন রেপ কেসের কথা সরাসরি চলে গেলাম? আমরা জানি সেক্সুয়াল অফেন্স মানে এই বিষয়টা, এই যে টার্মটা এখানে ব্যবহার করা হয়েছে যে বাচ্চাদের এগেন্সে, খুব আনফর্চুনেটলি এর জন্য মানে একটা মোলেস্টেশন বা রেপ জাতীয় কোনো ধরনের যৌন অফেন্স আর কি আমরা করার আগে সেখানে আমরা শিশু, বৃদ্ধা কোথাও কিছু কাউকে স্পেয়ার করি না, এবং মাইন্ডও এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, এটা ছেলেদের ওপরেও হয়ে থাকে। কেমন? আমরা এখানে কোনো লিঙ্গভেদ করে কথা বলছি না। আর রোল অফ ডক্টরস ডিউরিং মেডিকেল এক্সামিনেশন, ডাক্তারের কি করা হচ্ছে বেসিক্যালি আমি আপনাদের আজকে বলবো এই বিষয়ে, যেটা সেটা হচ্ছে যে কোনগুলোকে আমরা অফেন্স হিসেবে ট্রিট করব। প্রথম কথা, অফেন্স কোনগুলো অর্ধেক মানুষ জানেনই না কোনগুলো অফেন্সের মধ্যে পড়ে। এক্সকিউজ মি, হ্যাঁ কেউ যদি কিছু মনে করবেন না, কারো যদি খুব জরুরি কথা থেকে একটু বাইরে গিয়ে বলবেন। আর আমিও মোবাইলটা ভাইব্রেশনে দিয়েছি, আপনারা যদি দেন খুব উপকৃত হব। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়ে কথা বলছিলাম এটা খুব সিরিয়াস জিনিস। প্রথম কথা, বেশিরভাগ মানুষ আমি দেখতে গিয়ে দেখেছি, আপনিও এগ্রি করবেন যে অনেক সময় মানুষ জানেন না কোনগুলো অফেন্স।
সেক্সুয়াল অফেন্স আদৌ কোনগুলো, একেবারে গ্রসলি কেউ কাউকে ধর্ষণ করলো ছাড়া আমরা জানি না যেগুলো আইনত অফেন্স বলে স্বীকৃত, এর এগেনস্টে ব্যবস্থা নেওয়া যায়। তো তাহলে সেইটা মানুষ অব্দি পৌঁছে দেওয়াটা প্রথম জরুরি জিনিস, যে সেক্সুয়াল অফেন্সগুলো কি। তো তাহলে এই ব্যাপারে আমরা কথা বলবো কিছু, এবং তারপরে এরকম যদি ঘটেই যায় প্রাথমিকভাবে যাতে না ঘটে কি করতে পারে, এবং শিশুদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই ফর দ্যাট ম্যাটার, এবং যদি ঘটেও যায় তারপরে তৎসত্ত্বেও তখন কোথায় যাব এবং কি আশা করব, কি হওয়ার কথা তার সাথে, তাকে নিয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারেরই বা কি করণীয়, বা আদারওয়াইজ প্রশাসনের কি করণীয়, এই জায়গাটা একটুখানি অ্যাড্রেস করবো আমরা। নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে ওই যে বলছিলাম যে হু ইজ এ চাইল্ড, এখানে চাইল্ড ইংরেজি টার্মটা ব্যবহার করা হয়েছে, শিশু, বাচ্চা, এই সমস্ত এজ গ্রুপটাকে, বাংলাতে আবার অনেকগুলি শব্দ আছে, তো সুতরাং সেগুলো সবগুলোকে ধরে নেওয়া হচ্ছে এর আন্ডারে। চাইল্ড ইজ এনি হিউম্যান বিং আন্ডার দ্য এজ অফ 18। দেখছেন, আমি এক্ষুনি বলছিলাম ডাক্তারি ভাষায় আমরা চাইল্ড বলতে কিন্তু আমরা এই এজ গ্রুপটাকে ধরি না। পিডিয়াট্রিক্স যদি বলেন, শিশু বিশেষজ্ঞ যারা, তাদের পড়াশোনার জগতে 12 বছর হচ্ছে কাট অফ, তারপরে সে বাচ্চা বড় হয়ে গেল, অ্যাডাল্ট মেডিসিনের লোক বা অ্যাডাল্টদের যারা চিকিৎসা করেন তারা করতে পারেন। কেমন, এটা হচ্ছে মজার ব্যাপার। চাইল্ড বলতে আমরা মেডিসিনের, আবার আমাদের সাবজেক্টের যখন জনস্বাস্থ্য নিয়ে কথা বলি, চাইল্ড বলতে আমরা 5 বছর বয়স অবধি তখন ধরি। এই টার্মগুলো আপনারা ভুলে যান, কারণ এগুলো আমাদের একেবারে মেডিকেল টার্ম। কিন্তু এই টার্ম যেটা আপনারও আমারও টার্ম, এবং এই ক্ষেত্রে যেটা যার প্রেক্ষিতে আজকে কথা, সেখানে যেটা টার্ম ল যেটা বলছে, এটা ইউনাইটেড নেশন কনভেনশনে ঠিক করা হয়েছে রাইটস অফ দ্য চাইল্ডে, সেই এজটা হচ্ছে এজ অফ 18 unless an earlier age of majority is recognized by a country's law। কোনো দেশ আবার অন মেজরিটি দেখছে যে অফেন্সগুলো আরো অন্য এজে গিয়ে হচ্ছে, তারা আবার ওটাকে কিছু মডিফাই করে। কিন্তু জেনারেলি স্পিকিং ফ্রম ইন্ডিয়া আমাদের 18 বছর অবধি বাচ্চা, যখন আমরা এখন চাইল্ড শব্দটা উচ্চারণ করব, আমরা 18 বছর অবধি বাচ্চার কথা বলছি বলে মনে করতে হবে। অ্যাজ পার প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স, এই যে অ্যাক্টটা একটু আগেই দেখানো হয়েছে, এর শর্ট ফর্ম হচ্ছে পক্সো বলা হয়। পক্সো হচ্ছে আদ্যাক্ষরগুলো নিয়ে পক্সো কথাটা হয়েছে, প্রোটেকশন অফ চাইল্ড, POC, প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স। অর্থাৎ কিনা এই যে চাইল্ড বানালাম আমরা, এটা কার, আমার নয়, এটা অন্য কারো। স্যার ফেলে গেছেন? হ্যাঁ স্যার ফেলে গেছেন ফোনটা। হ্যাঁ শিওর, স্যার ফেলে গেছে, তনবীরকে পাঠাচ্ছি। আচ্ছা, তো তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স, অর্থাৎ কিনা যৌন কোন রকম অফেন্সের থেকে, অপরাধের থেকে একটা বাচ্চাকে যে ল প্রোটেক্ট করছে, সেইটা হচ্ছে এটা অ্যাক্ট, সেটা একটা 2012 সালে ইমপ্লিমেন্টেড হয়েছে। চাইল্ড মিনস আ পারসন হু হ্যাজ নট কমপ্লিটেড 18, 18 বছর যার কমপ্লিট হয়নি তার ক্ষেত্রে চাইল্ড অ্যাপ্লিকেবল। তাহলে একটা জিনিস আমরা ক্ল্যারিফাই করে নিই, এই অ্যাক্টের আন্ডারে 18 অবধি এলো, তার মানে কিন্তু এই নয় যে 18 ক্রস করে তার সঙ্গে কেউ যৌন হেনস্থা করলে তার কোনো যাওয়ার জায়গা নেই, সেটা অ্যাডাল্টের মধ্যে পড়বে, ডেফিনেটলি আরও যাওয়ার জায়গা আছে। ক্লিয়ার? তাহলে আজকের ডিসকাশনে এই পক্সোর আন্ডারে 18 বছর অবধি ভেবে আমরা এগোতে চলেছি। চল নেক্সট। তাহলে চলো এবার সেক্সুয়াল অ্যাবিউজ কি, যে কথাটা বলছিলাম, বহু মানুষ এটা কিন্তু জানেনই না পুরোপুরি, যার জন্য বহু অপরাধী সুযোগ পেয়ে যান, বেঁচে যান। দিদি লিখতে হবে না, আপনাদের কোনো গ্রুপ চেয়ে আমরা শেয়ার করে দেবো, জাস্ট শুনুন। আচ্ছা, যদি আপনি আমাদের স্টাফ তো গ্রুপে আছেন। আচ্ছা, sexual abuse is the use of an adolescent or child for sexual gratification। মানে একটা বাচ্চা বা একটা বয়ঃসন্ধিকালীন বাচ্চাকে, তাকে যদি কোনোভাবে যৌন আনন্দ পাওয়ার জন্য কেউ ব্যবহার করে, by an older or more powerful person, সে বয়সে তার চেয়ে বেশি হতে পারে, তার বড় হতে পারে, আবার এমনও হতে পারে তো তার অন্য কোনোভাবে এম্পাওয়ার্ড, সে হয়তো তার এমন একটা পজিশনে চাকরি করছে, সেখান থেকে এম্পাওয়ার্ড, যে তাকে সবাই সমাজে এমনভাবে দেখে সে চেপে দিতে পারে, ঘটনাগুলোকে দাবিয়ে দিতে পারে। তো তাকে অন্য কোনোভাবে পাওয়ারফুল অথবা বয়সে বড় এরকম কেউ যদি এমন, অথবা বয়স সমবয়সীও হতে পারে, কিন্তু
তাহলে এরম কেউ যদি কোনোভাবে কোনো বাচ্চাকে, সেটা ছেলেই হোক আর মেয়ে হোক, তাকে যৌন আনন্দের জন্য, উপভোগ করার জন্য কোনোভাবে ব্যবহার করে, তাহলে এটাকে কি বলবো, the offender is usually an adult but it could be also a powerful child, যেটা বলতে যাচ্ছিলাম। একটা বিরাট পোস্টে কেউ চাকরি করে, তার বাচ্চা, সে বাচ্চা হয়তো 12, 13, 14, 15 বছরের একটা ছেলে, তার বাবা মা বিগ শট বা তার বিরাট পাওয়ারফুল, বিরাট বড় লোকের বাচ্চা ইত্যাদি, সেও যদি করে, তাহলে এই কথাটা অ্যাপ্লিকেবল। বোথ গার্লস অ্যান্ড বয়েজ আর ভালনারেবল। প্রথম কথা মাথা থেকে এটা বার করে দিন যে এই ধরনের অপরাধ মানে মেয়ে, টার্গেট মানে মেয়ে, তা নয়। বহু ছেলে বাচ্চাও এই অপরাধে শিকার হয়ে যায়। কেমন? তাহলে দুটো জিনিস আমরা একটা সাইড থেকে শিখছি। আগের সাইডটা থেকে শিখলাম চাইল্ড কাকে বলবো, আর পক্সো একটার ফুল ফর্ম কি 12 সালে ওটা ইমপ্লিমেন্টেড হয়েছে। এবারে সাইড থেকে শিখলাম যে যৌন হেনস্থা বলতে আমরা জেনারেলি কি বুঝি আর কি বুঝতে পারছি, সেটাতে আমরা দেখতে পেলাম যে যে কোনোভাবে যদি তার একটা বাচ্চাকে, যে কোনো লিঙ্গের বাচ্চাকে অপেক্ষাকৃতভাবে বয়সে বড় বা অন্য কোনোভাবে সে ক্ষমতায় বেশি, এরকম জায়গা থেকে কেউ তার নিজের যৌন আনন্দের জন্য ব্যবহার করে, তাহলে তার অনুমতি চায়, তাহলে হচ্ছে এটাকে আমরা সেক্সুয়াল অফেন্স হিসেবে নেব। নেক্সট স্লাইড। হ্যাঁ, এবারে আমরা এটাকে আবার ভাগ করেছি। ন্যাচারাল, তার মানে কি হেনস্থা ন্যাচারাল? তা নয়। সাধারণ যৌন সম্ভোগের যে প্রক্রিয়া, যৌন সম্ভোগের মানুষের মধ্যে যে প্রক্রিয়া, যেটা প্রাকৃতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া, এর ক্ষেত্রে নয় ডেফিনেটলি, বাট জেনারেলি একজন মানুষ ইনকনসেন্ট করেন, সেটা সেই ধরনের কিছু যদি কেউ করে, অর্থাৎ কিনা কেউ তার সঙ্গে ইন্টারকোর্স করার চেষ্টা করতে পারে, বা তাকে কোনোভাবে ইনসেস্ট হচ্ছে, তার ফ্যামিলির মধ্যে কেউ, আত্মীয় স্বজন, এদের মধ্যে কেউ কোনোভাবে কিছু করেন, অথবা অ্যাডাল্টারি, অর্থাৎ কিনা কোনো মানে বিবাহ বহির্ভূত, মানে বিবাহ কারোর সাথে করে। তাহলে এইগুলো হচ্ছে প্রসেসটা যদি তার ন্যাচারাল থাকে। বুঝতে পারছেন কি বলছি? মানে তার যৌন ক্রিয়ার প্রসেসটা যদি ন্যাচারাল প্রসেস হয়, মানে নর্মালি মানুষ যেভাবে কপুলেট করে সেই প্রসেসের মধ্যে হয়, কিন্তু সে বাচ্চার সঙ্গে এটা, সেটার প্রকারভেদ 3 রকম। একটা হচ্ছে সরাসরি তাকে রেপ করলো, মানে তার কোনোভাবে তার পেনিট্রেশন করলো তার যৌনাঙ্গে। আরেকটা হচ্ছে ইনসেস্ট, অর্থাৎ তার ফ্যামিলির মধ্যে, তার হয়তো অনেক সময় কাজিনসদের মধ্যে বা এর মধ্যে তার উপরে জোর খাটালো বা তাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করলো, এরকম কিছু করলো। আর অ্যাডাল্টারি, একজন বিবাহিত মানুষ, তার স্বাভাবিক যৌন জীবন থাকার কথা, তৎসত্ত্বেও তিনি এরকম ধরনের কোনো কার্যকলাপ করলেন একটা বাচ্চার সঙ্গে। আনন্যাচারাল কোনগুলো? যখন প্রসেসটা এমন যেটা নর্মাল করছে সুস্থ স্বাভাবিক মানুষ যৌন জীবনে করেন না, সেটা হচ্ছে আনন্যাচারাল। সোডমি, যেটা হচ্ছে এনাল ইন্টারকোর্স থ্রু দ্য অ্যানাস, এরকম ধরনের কিছু করেন। বাক্কাল কয়েটাস, ওরালি কিছু করছেন বাচ্চার সঙ্গে। বেস্টালিটি, জন্তুদের সঙ্গে অনেক সময় বিকৃতি দেখা যায়, মানুষ এভাবে সম্ভব করে থাকে। আর ট্রাইবাল, মানে ইন্টারসেক্সের মধ্যে, মানে এরকম ধরনের অনেক ধরনের বিকৃত প্রক্রিয়া, সেগুলো এর মধ্যে পড়ে। আর পারভার্সনের মধ্যে যখন একটা অ্যাডাল্ট মানুষ একটা শিশু তার প্রতি যৌনভাবে অ্যাট্রাক্টেড, তাকে বলা হয় পেডোফিলিয়া। এছাড়া আছে এক্সিবিশনিজম, অনেকে শারীরিকভাবে টাচ না করলেও তারা হয়তো এক্সপোজ করে আনন্দ পাচ্ছেন, তাদের বাচ্চাটাকে যৌন আনন্দ পাচ্ছেন, জামা খুলে এক্সপোজ করে দেখে। ভয়েরিজম, লুকিয়ে লুকিয়ে কাউকে দেখে ওরকমভাবে সে হয়তো আনড্রেস করছে, তাকে লুকিয়ে লুকিয়ে দেখে সেইখান থেকে যৌন আনন্দ পাচ্ছেন। স্যাডিজম, তাকে কোনোভাবে করে সেটার মধ্যে যৌন সম্ভোগ আনন্দ অনুভব করছে, এগুলো কোনোটাই নর্মাল নয়, সাইকিয়াট্রিক প্রবলেমস। নেক্রোফিলিয়া, যেটা আজকাল আমরা খুব বেশি দেখতে পাই না, কিছু ইংরেজি ছবিতে আমরা দেখতে পাই। নেক্রোফিলিয়া অর্থাৎ কিনা ডেড বডি, সেগুলো তারা মানে ইভেন দে আর ইটিং ফ্লেশ অ্যান্ড দে আর গেটিং গ্র্যাটিফিকেশন। ম্যাসোকিজম, এই ধরনের অনেক ধরনের, অর্থাৎ কিনা বিকৃত কিছু পদ্ধতিতে
যখন মানুষ এই ধরনের গ্র্যাটিফিকেশন লাভ করেন এবং তার শিকার হয় সেই বাচ্চারা 18 বছর অবধি লিঙ্গ নির্বিশেষে, সেই কেসগুলো এর আন্ডারে পড়বে। এছাড়াও পড়বে যদি মানে আনইউজুয়াল নর্মালি মানুষ যেভাবে যৌন সম্ভোগ করে তাছাড়াও অন্যভাবে তারা ব্যবহার করেন বাচ্চাদের, অথবা নর্মালি ব্যবহার করে তারা এই ধরনের ক্রাইম করেন বাচ্চাদের সঙ্গে, তাহলেও সেগুলো প্রত্যেকটা এই আইনের অন্তর্গত। নেক্সট, তাহলে এই সব মিলিয়ে আমাদের এই 375 আইপিসিতে এই ডেফিনিশনটা যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম সেটা একটু পরিবর্তিত হলো। কি পেনিট্রেশন অফ মেল জেনিটাল অর্গান, any body part, any other object into vaginal, anus, urethra, mouth or any manipulation of the body part of a woman or application of mouth to a woman's vagina, urethra, anus। অর্থাৎ কিনা জেনারেলি যদি বলি এটা মেডিকেল টার্ম, অত ডিটেল আপনাকে জানতে হবে না। আপনি জানবেন কোনো ওই বয়সের শিশুকে তাকে যদি কোনোভাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যেভাবে হওয়ার কথা না শরীরের কোনো অঙ্গে সেভাবে তাকে ছোঁয়া হয়েছে, অথবা তাকে তার কোনো ধরনের অরিফিস বা ওপেনিংয়ে কোনো যৌনাঙ্গ ইনসার্ট করা হয়েছে, বা কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, বা তাকে ইভেন লুকিয়ে তাকে নেকেড দেখা হয়েছে, হোয়াটএভার, সেগুলো প্রত্যেকটাই এই আইন অনুসারে, অ্যাক্ট অনুসারে অপরাধের মধ্যে পড়ে। নেক্সট, data from the study undertaken by the Ministry of Women and Child Development data, আগের data, the child abuse in 12 had revealed 38.1% children who faced one or more sexual abuse। এই ডেটাটা কালক্রমে বেড়েছে। নেক্সট, কেন বেড়েছে আমরা আসছি। ভালনারেবল কারা? স্বভাবত যার প্রোটেক্টার্স নেই, সেরকম মা বাবা নেই, মা বাবা থাকলেও তারা কাছে থাকেন না, স্ট্রিট চিলড্রেন যাদের মাথার উপরে কেউ নেই, ট্রাফিকিং হয়ে যাচ্ছে যে বাচ্চারা, স্বভাবতই তারা, ওয়ার্কিং চিলড্রেন, চাইল্ড লেবার, এখনো আনফর্চুনেটলি এগুলো বলতেও খারাপ লাগে আজকে নতুন বছরে, এখনো বকলমে এগুলো আমাদের সমাজে চলছে। চিলড্রেন ইনভলভড ইন সাবস্টেন্স অ্যাবিউজ, যে বাচ্চারা কোনো না কোনোভাবে নেশা, কোনো নেশার দ্রব্যের সঙ্গে যুক্ত হয়ে গেছে, নেশা ভাঙ করতে শুরু করেছে, তাদের ক্ষেত্রে তারা যখন সেই ধরনের সার্কাসে তারা পৌঁছে যায় এবং তারা সুস্থ স্বাভাবিক মানসিক অবস্থাতেও থাকে না, নেশাগ্রস্ত হয়ে যায় ছোট থেকে। আর চিলড্রেন ইন কনফ্লিক্ট অ্যান্ড ডিজাস্টার সিচুয়েশন, কোনো বাচ্চা যখন তার কোনো কনফ্লিক্টস আছে, ইন দ্য সেন্স কি অনেক সময় ব্রোকেন ফ্যামিলিজের বাচ্চা, এরা খুব ভালনারেবল হয়, মেন্টালি অ্যাফেকশন সিকিং হয়, যার মা মরে গেছে ছোটবেলা, বাবা আরেকটা বিয়ে করে নিয়েছে, শিশুটার মধ্যে কিন্তু এমনিও একটা ইনসিকিউরিটি কাজ করে। আমরা যারা পেরেন্ট আমরা সবাই জানি যে একটা অবচেতন মন থেকে, একটা ছোট্ট বয়স থেকে কিন্তু বাচ্চার একটা মানে সেন্স অফ সিকিউরিটি মা বাবাকে ঘিরে তৈরি হয়। যখন এদের মধ্যে কনফ্লিক্ট দেখে, ইনফ্যাক্ট যখন ইভেন আমরা দেখছি সাইকিয়াট্রিক্যালি আজকাল এই কেসগুলো প্রচুর বাড়ছে, মা বাবার মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব বেশি দিন হলেও বাচ্চার মনের উপরে সেটা প্রভাব ফেলে, বাচ্চা ইনসিকিউর ফিল করে, কারণ ওর জগৎটাই তো ওরা, কেমন। তো সেই এরকম ধরনের বাচ্চা কনফ্লিক্টের মধ্যে আছে, ডিজাস্টারে আছে, কোথাও হয়তো ফ্লাডসে ঘর বাড়ি ভেসে গেছে, সেরকম একটা জায়গায় রয়েছে, মিলিতভাবে রাখা হয়েছে, তারা ভালনারেবল, তাদেরকে চট করে অ্যাক্সেস করতে পারে এইসব মানুষ। চিলড্রেন অ্যাট রিস্ক ফ্যামিলি, যেটা বলছিলাম আমি, ব্রোকেন ফ্যামিলি বা ওরম ধরনের কেউ ব্রেড আর্নিং, কেউ নেই অন্যের ওপর ডিপেন্ডেন্ট, এই ধরনের ফ্যামিলিজ, ডিফারেন্টলি এবল চ্যালেঞ্জ চিলড্রেন, বেচারা ডিফারেন্টলি এবল বা চ্যালেঞ্জ চিলড্রেন, যাদেরকে আমরা বাংলায় প্রতিবন্ধী বলি, সেই বাচ্চাগুলো অনেক ক্ষেত্রে তারা বুঝতে পারে না, অনেক ক্ষেত্রে তারা বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না, মানসিকভাবে তারা কম্প্রিহেন্ড করতে পারে না যে তার সঙ্গে কি হচ্ছে, কেমন। তো এই সমস্ত বাচ্চা ভালনারেবল, কিন্তু তাই আমি আপনাদের বলবো যে শুধু এরা নয়, যে কোনো শিশু আজকের সমাজে কিন্তু ভালনারেবল। ওই জন্য বাচ্চাদেরকে নিজেদের আগে জানতে হবে কোনগুলো অফেন্স, দ্বিতীয়ত সমাজে এটা একটা বিরাট কাজ যেটা আমাদেরকে চুপচাপ করে যেতে হবে, যেটা আপনারা আমরা মিলিতভাবে না করলে কোনোদিন করে উঠতে পারবো না, সেটা হচ্ছে বাচ্চাদেরকে ছোট্ট থেকে এটা শেখাতে হবে, গুড টাচ ব্যাড টাচ এগুলো আমরা শেখাতে বলি। হ্যাঁ, তার নেক্সট, এটা স্কিপ করে যাও, এই ডেটা এখন দরকার নেই ওদের, আর সিমিলার গ্রাফস একটু স্কিপ করে যাও। হ্যাঁ, এবার হচ্ছে একটা
দ্য অ্যাক্ট হ্যাজ কাম, 12 সালের অ্যাক্ট এসছে আমরা জানি। তাহলে কি করবে এটা চাইল্ড ফ্রেন্ডলি প্রসেসটাকে করার জন্য এসছে। ইমার্জেন্সি এর আন্ডারে ইমার্জেন্সি মেডিকেল কেয়ার দেওয়া বাধ্যতামূলক, অর্থাৎ কিনা যেটা আমি আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে সেটা প্রাইভেট সেট আপ হোক আর গভর্নমেন্ট সেট আপ হোক, কোনো ইনস্টিটিউশন, মেডিকেল ইনস্টিটিউশন, কোনো ডাক্তার আমরা এই ধরনের বাচ্চাদেরকে কেয়ার দেব না বলতে পারি না। লিগালি অফেন্স, কিন্তু আমরা বলতে পারি না না একটা বাচ্চাকে নিয়ে যাও আমি একে দেখবো না, আপনি সরকারি জায়গায় নিয়ে যান, ইউ ক্যানট ডু ইট। প্রাইমারি কেয়ার দিতে হবে, এটা একদম মাস্ট। দ্বিতীয়ত হচ্ছে কম্পেনসেশন, সেক্ষেত্রে যদি এটা এইগুলো টেক আপ করে হচ্ছে এই আইনটা, কম্পেনসেশন এবং পানিশমেন্ট, যে অফেন্ডার তার পানিশমেন্ট এত অব্দি কাভার করবে কিন্তু এই আইনটা, সেইটা ভেবেই আইনটাকে করা হয়েছে। নেক্সট, the act does not recognize consensual sexual acts among children or between a child and an adult, অর্থাৎ যদি বাচ্চা, যদি বয়সন্ধি বাচ্চা, 18 কম, সেই বাচ্চা যদি স্বেচ্ছায় এই অ্যাক্টের মধ্যে যায় তাহলে কিন্তু সেটা এই অ্যাক্ট সেটাকে কভার করে না। বাচ্চা বা বড় দুজনের মধ্যে যদি এটা কনসেনশুয়ালি হয়, যদি আমি এগ্রিড টু ইট, হয়তো বাচ্চার সেই বুদ্ধি পাকেনি, 18 বছরের কম বয়সী যে কোনো কারণেই হোক অ্যাট্রাক্টেড হয়েছে বা কিছু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাক্ট কার্যকরী হবে না। অর্থাৎ কিনা অফেন্ডারের এগেনস্টে অ্যাক্টের মাধ্যমে কমপ্লেন করলে সেক্ষেত্রে কিন্তু এটা আমরা সেই এটা নিতে পারবো না, স্টেপটা নিতে পারবো না। সেই জন্য বাচ্চাকে শেখানো দরকার তার কনসিকুয়েন্স কি। বাচ্চা তো আলটিমেটলি বাচ্চাই, অ্যাডোলেসেন্ট এজে বয়ঃসন্ধিতে তো সেক্সুয়াল নিডস ডেভেলপ করতে পারে, কিন্তু তার কনসিকুয়েন্সটা কিন্তু জানে না, সে বোঝে না কিছু, কেমন? তাহলে এটাও ইম্পর্টেন্ট। দ্য অ্যাক্ট ইজ জেন্ডার নিউট্রাল, আগেও বলেছি যে সে মেল হোক, ফিমেল হোক, আদার্স হোক, যাই হোক, সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল অ্যাক্ট কিন্তু জেন্ডার নিউট্রাল। নেক্সট, হ্যাঁ, 18 years একটা কেস বলছে, আর 18 years 4 months old lady presented to nursing home for delivery of a full term child, বুঝা গেল? বাচ্চার ডেলিভারির জন্য এসেছে। Doctor wanted to mandatorily report to police citing that she became pregnant when she was a minor. Is the doctor correct in the action? Next slide again. একটা 18 বছর কয়েক মাসের একটা বাচ্চা, সে মানে বাচ্চাই আমাদের একটা 18 অবধি আমরা বাচ্চা বলছি, তো সে প্রেগনেন্ট কন্ডিশনে ডেলিভারি করতে এসেছে হাসপাতালে। এবার আমার ডাক্তার বলছে যে এটা আমি পুলিশে রিপোর্ট করবো, যে তুমি মাইনর এজে তুমি কনসিভ করেছো বা ইত্যাদি, এটা আমি পুলিশে রিপোর্ট করবো। এটা কি ডাক্তারের এই স্টেপটা ঠিক না? না, যারা ঠিক মনে করছেন হাত তুলুন। আচ্ছা, কেন ঠিক দিদি বলুন, আপনি যেটা ভাবছেন বলুন, বসে বলুন। প্রতিরোধ করার জন্য পুলিশকে জানানো প্রয়োজন, ভয় দিয়ে জয় হয় না এখানে। আচ্ছা, নেক্সট, আপনি কেন মনে করছেন বলুন? একই কারণ সৈদা, রাইট, ইউ আর রং। এখানে ডাক্তারের কিন্তু কোনো, ও 18 বছর সামথিং, 1 মাস যদি নাও হতো, ও ডেলিভারি করতে এসছে, ডেলিভারি কন্ডাক্ট ডাক্তার করবে, এবং ও স্বেচ্ছায় কি অনিচ্ছায় ও প্রেগনেন্ট হয়েছিল কিনা সেটা কিন্তু অন্য অ্যাসপেক্ট পুরো, সেটা ডাক্তারের সেখানটা রোল নেই। ও যদি এই কমপ্লেন নিয়ে আসতো যে আমার সঙ্গে কেউ এরকম করেছে, হ্যাঁ জবরদস্তি করে জোর করে এরকম করেছে, আজকে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তাহলে প্রেগনেন্সিটার ট্রিটমেন্টও করতো এবং সঙ্গে এই লিগাল অ্যাকশনটা নিত। কিন্তু যখন ও জাস্ট ডেলিভারি করতে আসছে, সে মাইনর হতে পারে, এটা কি আমাদের যারা আমরা জনস্বাস্থ্যে কাজ করছি, যারা আমরা পঞ্চায়েতে আছে, যারা সবার জন্য সামাজিকভাবে যারা দায়িত্বপ্রাপ্ত, প্রত্যেকের ক্ষেত্রে এটা একটা ওয়ার্নিং সাইন যে ভাই এই ছোট বাচ্চা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, তো তার মানে এই এজ গ্রুপটাকে এডুকেট করার, অ্যাওয়্যার করার দরকার আছে। কি হচ্ছে আমার এলাকায়, কি করে এরকম ঘটনাগুলো ঘটছে, আমাদের অ্যাকশন টেকিং এর পয়েন্ট এটা হয়েছে। আর ইউ ডান হোয়াটএভার, তো তাহলে আমাদের অ্যাকশন টেকিং এর পয়েন্ট এটা অলরাইট, কিন্তু ডাক্তারের এই জায়গাটাতে কোনো রোল নেই।
এটা কিন্তু খুব পরিষ্কার বুঝতে হবে যে কোনখানটায় রোলটা আছে। হ্যাঁ, আমাদের ডাক্তারের রোল নেই। মাতৃমৃত্যু ঠেকাবার জন্য পুলিশ কিছু করতে পারবে না, আপনি করতে পারবেন কোন জায়গা থেকে করতে পারবে, এই স্টেজটায় নয়। যদি আপনি জানেন আন্ডার এজ ম্যারেজ হচ্ছে, সেটা ইনফর্ম করুন, লোকাল বিডিও বা এদেরকে ইনফর্ম করুন, এতে ওসি পিএস, তারা ওখানে ইন্টারভেন করতে পারবে। সেই অনুযায়ী অ্যাক্ট আছে যে আন্ডার এজ ম্যারেজ হচ্ছে। কিন্তু আগেন যদি আন্ডার এজে কেউ ইলোপ করে, নিজের খুশিতে চলে যায়, পালিয়ে বা এ করে, ইউ ক্যানট ইন্টারভেন। ওকে ধরতে পারেন, ওকে পুলিশের আওতায় আনা যেতে পারে, ওকে কাউন্সিল করে দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আপনি যদি লং রানে আপনার উদ্দেশ্যটা ঠিক, যে আপনি চাইছেন না টিনেজ প্রেগন্যান্সিজ হোক, সেক্ষেত্রে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। বকুনি দিয়ে ঠিক উল্টো ফল হবে। নিজের বাচ্চাটার বয়ঃসন্ধিকালটা চিন্তা করুন তো, যেটা না করবেন সেদিকেই যাবে। নিজেরটা চিন্তা করুন। আমাদের আমলে আমরা একটু ডোসাইল ছিলাম, কিন্তু ইচ্ছেটা ওরকমই করতো। বেশি বকাবকি করলে মনে হতো দূর, পড়বো না, পড়ছিস না বলে ডাক, পড়বো না, এটাই মনে হয়। ওরা তো তখন নিজেদের ভালোটা জানে না। আমাদের বাচ্চারা কি করে, দাম করে দরজাটা বন্ধ করে দিল, করে তো শুনবো না, আর তুমি চুপ করো তো, বেশি বলা যায় না, এসব হয়। তো ঘটনাটা কেন, কোথায়, সেটা হচ্ছে ওরা তো ওদের নিজেদের ভালোটা এখন বুঝতে পারছে না। ওদের প্রথমে কনফিডেন্সে নিতে হবে, প্রথমে সেই সেতুটা তৈরি করতে হবে যে আপনার উপরে রাস্তা থাকবে। বন্ধুর মতো মিশে জানতে হবে কোথায় যাচ্ছে, কি ফ্রেন্ড সার্কেল, কি ভাবছে, যতটা পারা যায় জানার চেষ্টা করতে হবে, করে সেখানটা ইন্টারভেনশনটা শুরু করতে হবে। এবং আমি বারবার আমার মেডিকেল ক্লাসগুলোতে বলি, মরাল পুলিশিং করতে যাবেন না। যখন অ্যাডোলেসেন্ট এজ গ্রুপকে টার্গেট করতে চলেছে প্রেগন্যান্সির জন্য, তো বিয়ে করে প্রেগনেন্ট হোক, বিয়ে না করে লিভিং করে প্রেগনেন্ট হোক, সেটা আপনার দেখার বিষয় না, তার জন্য অন্য ডিপার্টমেন্টস আছে। আপনি ওকে কন্ট্রাসেপশনটা শেখান এবং প্রিম্যাচিওর সেক্স হলে কি ক্ষতিগুলো হতে পারে সেটা বলুন, সেটা শেখান। যে যদি তারপরে হয়ে যায় তাহলে মর্নিং আফটার পিল ইত্যাদি বলতে শেখান। আর যদি সেক্সুয়ালি ইনডালজ করে তাহলে কি কি ক্ষতি, কি কি ভয়ের ব্যাপার আছে সেগুলো বলুন। কিন্তু সে বিয়ে করবে না, লিভিং করবে না, কি করবে, ও দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস, মাই বিজনেস। বুঝা গেল? তাহলে ভয় নাই। আর এটা কি জানি, আচ্ছা, non-reporting of a sexual assault on a child is a punishable offense under section 21. খুব ইম্পর্টেন্ট কথা। এই যে আমরা একটা নিয়ে কথা বলছি, পক্সো অ্যাক্ট, যদি আমরা রিপোর্ট না করি একটা বাচ্চার সঙ্গে এটা হয়েছে, প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু পানিশেবল আন্ডার পক্সো। জাস্ট রিপোর্ট না করার জন্য। সবাই কথা আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে। তো সেই ঘৃণা শুধু না, এখানে কিন্তু অ্যাক্টের আওতায়, মানে আমি জানলাম, আমি রিপোর্ট করলাম না, তাহলে কনসার্ন অথরিটি কিন্তু সেখানে আমাকেও রেসপন্সিবল ইনডাইরেক্টলি রাখতে পারেন, লিগালি পানিশেবল, কারণ আমি জেনে জানিনি। কেমন অনেক সময় দেখা যায় বাড়িতে কনসার্ন শোভ কন্টিনিউয়াসলি এল্ডারলি কেউ রেপ করে যাচ্ছে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে। অনেক সময় আমরা খবরের কাগজে পড়ি, হয়তো বাড়িতে তার মা জানেন, ভয়ে চুপ করে আছেন, না ওই মেম্বার ওই লোকটা। সরকারের আমল থেকে না খুলনা অঞ্চলগুলো খুব বেশি বদলায়নি। বাল্যবিবাহকে ভাসুর শ্বশুর ইউটিলাইজ করেছে, এখন হয়তো বাল্যবিধবা নেই, এইটুকু। এদিক আর ওদিক সবই আছে। চোখ বন্ধ করে আমরা খরগোশের মতো ভাবে কেউ আমাকে দেখতে পাচ্ছে না, এগুলো আছে। তো দ্বিতীয়ত, the Supreme Court of India held that a doctor need not disclose the name and identity of the minor girl while reporting. পুলিশকে রিপোর্ট করবে, ডাক্তারদের কাছে প্রথমে দৌড়ে গেল, ডাক্তার দেখলো, দেখে পুলিশ একটা ইনফরমেশন দেবে এরকম ধরনের মেডিকেল লিগ্যাল কেসে। সেখানে বাচ্চার নাম আইডেন্টিটি ডিসক্লোজ করা বাধ্যতামূলক নয়, ডাক্তার তার আইডেন্টিটি রাখতেই পারে, গোপন রাখতেই পারে তার প্রাইভেসির জন্য, ঠিক আছে? সেখানে পুলিশ চাপাচাপি করতে পারে না তাকে, যে না কেন আপনি নাম বলবেন না, আমি তাহলে কি জিডি করবো নাম করবো, এটা করতে পারে না। পুলিশ ইনফরমেশন মেডিকেল উইং থেকে যখন যাবে, তাতে নট নেসেসারিলি তাকে নাম আইডেন্টিটি ডিসক্লোজ করতে হবে। একটা বাচ্চা এজেড সোয়াংশো, তার সঙ্গে এই হয়েছে, বাকিটা যখন যদি ডাইরেক্টলি করবে তখন যা হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। কেমন? নেক্সট, কিছু ডেফিনিশন এখানে দেওয়া হয়েছে।
পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট অর্থাৎ যখন কিনা সেক্স অর্গান তার ফিমেল সেক্স অর্গানে বা আদারওয়াইজ তার এনএসে কোথাও প্রবেশ করছে। অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল, এগুলো একদমই মেডিকেল টার্মিনোলজি, আপনাদের ক্ষেত্রে খুব বেশি মানে রাখে না। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু নো দিস আর দ্য প্রসেস, কিরকম ধরনের সেক্সুয়াল অ্যাসল্ট হতে পারে, সেটা ফুল পেনিট্রেট করলো, জোর করে পেনিট্রেট করলো, বা এনাসে পেনিট্রেট করলো, কেউ জাইনাতে পেনিট্রেট করলো, হোয়াটএভার। হ্যাঁ, এইগুলো রয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তার শেষের লাইনটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সেক্সুয়াল হ্যারাসমেন্ট টার্মটা কিন্তু খুব ব্রড এন্ড টার্ম। সেক্সুয়াল হ্যারাসমেন্ট এখন যে একটা রয়েছে, বিশাখা আইন বলে আরেকটা আইন রয়েছে, তার আন্ডারে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টও এসে গেছে তার আন্ডারে। যদি কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজও কেউ ইউজ করে, এটা আমাদের সবার জানা দরকার, আমরা অনেকে জানি না, মানে পুরুষ মেয়ে কেউই জানি না। যদি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজও ইউজ করে যেটা হয়তো সেক্সুয়ালি অ্যাপ্রোচিং, বোঝা গেল যে দাদা বা দিদি আপনার অমুক জায়গাটা এরকম দেখা যাচ্ছে, বা হোয়াট এভার এনিথিং লাইক দ্যাট, বা এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো শব্দ যেগুলো সেক্সুয়ালি আমি বলবো ইনস্টিগেটিং, তো সেই শব্দ উচ্চারণটাও কিন্তু পানিশেবল আন্ডার বিশাখা। কেউ বলতে পারে না, টু দ্য এক্সটেন্ট কোনো মহিলাকে ওয়ার্ক প্লেসে কেউ যদি তার বডি শেম করে continuously, that is also punishable under Vishaka, better know that. কোনো একজন মহিলা একটু স্থূলকায়, আমাদের দেশে মহিলাদের বেশি করা হয়, স্থূলকায় পুরুষ নিয়ে কারো অসুবিধা নেই। হ্যাঁ, তো কারণ মানে এখনো সোনার পাথর বেটি, তাই তো। তো এবার কোনো একজন মহিলা ওয়ার্ক প্লেসে তাকে উঠতে বসতে তার মেল সুপিরিয়র খোঁটা দিয়ে যাচ্ছেন, দিদি বসবেন না, যে একটা ভেঙে যাবে, দিদি যা মোটা হয়েছেন, দিদি আপনার অনেক, দিদি আপনার, চুপচাপ গিয়ে বিশাখা আইনে একখানা চিঠি লিখে দেবে, চাকরি নোট হয়ে যাবে একদম। কারণ ইউ আর নোবডি টু টক অ্যাবাউট দ্য বডি অফ ইউর কলিগ, সে মোটা হোক, রোগা হোক, যাই হোক, যাপারি হোক, আন্ডারস্টুড। তো আইন কিন্তু এতটাই শক্ত, কিন্তু আনফর্চুনেটলি আমরা আইনটা খুব একটা ভালো জানি না, সেই জন্য এই ধরনের ঘটনা চলতে থাকে। নেক্সট, হ্যাঁ, যদি কেসকে ডাক্তার রিফিউজ করে এক্সামিন করতে, doctor refused to examine a victim of sexual assault who was brought to the hospital directly for treatment, থানায় যায়নি, ডাইরেক্টলি হাসপাতালে নিয়ে এসেছে ট্রিটমেন্টের জন্য, citing that it's a MLC case, medical legal case, and required a police requisition or magistrate order to examine is the doctor correct. যদি কোনো ডাক্তার বলে, এটা খুব আমাদের ডাক্তারদের মধ্যে এই ভুলটা হয়, ডাক্তার বলে যে পুলিশের নিয়ে আসলে আমি দেখবো না, বা ম্যাজিস্ট্রেটের অমুক না নিয়ে আসলে আমি দেখবো না, ডাক্তার কিন্তু এটা পানিশেবল, ডাক্তার পানিশেবল এখানে, এটা কোনো ডাক্তার বলতে পারে না। যদি সেক্সুয়াল অ্যাসাল্টের হিস্ট্রি নিয়ে কোনো বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, বা কাউকে কেউ যদি যায়, অ্যাডাল্টও যদি যায়, তাহলে ডাক্তারের কাছে কিন্তু কেউ ম্যাজিস্ট্রেট পুলিশের পারমিশন মানে অ্যাবসলিউটলি বুলশিট, ওটার কোনো প্রয়োজন নেই, ডাক্তার ওকে দেখতে বাধ্য। যদি রিফিউজ করে তাহলে কিন্তু ডাক্তার পানিশেবল, ওকে এক্সামিন করতে বাধ্য। নেক্সট, সেই জায়গাটাতে একটা কথা বলি, কিছুদিন আগে আমাদের এই জেলায় ডিস্ট্রিক্ট জাজ, অনারেবল ডিস্ট্রিক্ট জাজের প্রেজেন্সে আমাদের একটা মিটিং হয়েছিল, ডিএম সাহেবও ছিলেন, তাতে উনি ডিউ রেসপেক্টে উনি ইনসিস্ট করছিলেন যে প্রত্যেকটা হাসপাতালে একজন মহিলা ডাক্তার থাকা ম্যান্ডেটরি, যাতে করে কোনো এরকম কেস এলে তাহলে তাকে এক্সামিন করতে পারে। তো সেই মিটিংয়ে I put forward the same point, I put it forward to you today also. ডাক্তারের কোনো সেক্সুয়াল ডিসক্রিমিনেশন জায়গা নেই। আমরা যখন হিপোক্রেটিক ওথ নিই, আমরা যখন পড়াশোনা করি, আমি মেল না ফিমেল না হিজড়ে, দ্যাট ইজ ইমেটেরিয়াল, আমি ডাক্তার, এবং লয়ের ক্ষেত্রেও তাই। ডাক্তার, মেল ডাক্তার এক্সামিন যখন করবে অবশ্যই একজন ফিমেল অ্যাটেন্ডেন্টকে প্রেজেন্ট থাকতে হবে, এটা ম্যান্ডেটারি। কিন্তু যে কোনো কেসকে, সে ফিমেল রেপ কেসই হোক আর মেল হোক, ডাক্তার মাত্রই এক্সামিন করবে, এখানে না বলতে সে পারে না। হ্যাঁ, আর সেই জন্যই আমরা ফিমেল ডাক্তার, হ্যাঁ একটা হয়তো কমফোর্ট জোন সুবিধা হবে একটা মেয়ের বলতে, এটা একটা খুব জেনারেলাইজড, কিন্তু টেকনিক্যালি স্পিকিং এটার কোনো রোল নেই যে একজন ফিমেল ডাক্তারকেই থাকতে হবে বা ফিমেল ডাক্তারকেই করতে হবে, না, কোনো জায়গা নেই এটার, কেমন? আচ্ছা, ওই যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেকশন 19 অফ পক্সো অ্যাক্ট অ্যান্ড সেকশন 357C
এই অ্যাক্টের দ্বারা ডাক্তারকে বলা হয় হসপিটালে, যেটা বলছিলাম, ম্যান্ডেটরিলি পুলিশকে ইনফর্ম করবে, সব করবে, কিন্তু লিগালি বাউন্ড টু ট্রিট দ্য কেস। হ্যাঁ, মেডিকেল লিগাল ইনফরমেশন যেটা দেওয়ার তাকে দিতে হবে। কল বুক, আমি পুলিশকে একটা মেডিকেল লিগাল ইনফরমেশন বুক থাকে, সেটা পাঠিয়ে দিই প্যারালালি, যে এরকম একটা কেস এসছে। সেটা বিষ খাওয়া কেসেও পাঠাই, মারপিট কেসেও পাঠাই, রেপ পুলিশ স্টেশনেও পাঠাই। যেগুলোর ক্ষেত্রে লিগাল কোনো ইন্টারভেনশনের ইস্যু আছে না পাঠাই। দ্যাট ডাজন্ট মিন যে আমি ওয়েট করব যে ওখান থেকে একটা ক্লিন চিট নিয়ে আসো তারপরে আমি তোমাকে ট্রিটমেন্ট করবো বা দেখবো না, উই ক্যান নট সে দ্যাট। নেক্সট, হ্যাঁ, এটা নেক্সটে যাও, ওদের যেটুকু দরকার আমি বলছি। এখানে আরেকটা কেস, a 13-year-old victim of sexual assault was brought to the hospital for treatment. Mother insists on you to conduct the medical examination, but the victim does not want examination. What do you do? Whose consent is valid? খুব ইম্পর্টেন্ট। এরকম ধরনের সিচুয়েশন আছে, হাসপাতালে নিয়ে এলো, মা বলছে আপনি দেখুন, ভিকটিম বলছেন না আমি দেখতে দেবো না, নেক্সট সাইড, আমি দেখতে দেবো না। এই উত্তর হলো the minimum age of survivor or victim of sexual violence for giving valid consent হচ্ছে, এখানে কিন্তু আমি 12 বছরে চলে গেলাম, বুঝা গেল? এখানে আমি পিডিয়াট্রিক্সের এজ গ্রুপে চলে গেলাম। 12 বছর হলে তাহলে ওর কনসেন্টটা ভ্যালিড হবে, কিন্তু তার নিচে যদি হয় ওর বয়স, তাহলে ও মাইনর, তাহলে ওর কনসেন্ট মানে ও যে না করছে সে নাটা ভ্যালিড নয়। As per section 89 and 90 of IPC, in case a child is under 12 years of age, the consent should be sought from parent or guardian. কারণ যদি প্যারেন্ট না থাকে, যে লিগাল গার্জিয়ান, সে যদি নিয়ে এসে থাকে তাহলেও এক্সামিন করা হবে, কিন্তু তার পরিচয়পত্র ইত্যাদি নিতে হবে, এবং কিভাবে সে লিগাল গার্জিয়ান, ডাইরেক্টলি কিনা, মানে ডাইরেক্ট ব্লাড রিলেটেড কিনা বা হোয়াট এভার, সেইটা ডকুমেন্ট করতে হয়। কেমন? The minimum age of a person for giving valid consent of sexual intercourse is 18 years. তাহলে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে সে রাজি আছে, এই কনসেন্ট দেওয়ার বয়স হচ্ছে 18। আর এক্সামিন করতে দেব না বলে গ্রাহ্য হবে 12 বছর অন্তত তার বয়স হতে হবে তারপরে। বোঝা গেল জিনিসটা? তাহলে 18 বছর হয়ে গেলে তারপরে সে যদি রাজি নিজের খুশিতে কারোর সঙ্গে ইনডালজ করে, সেখানে কিন্তু পক্সো অ্যাপ্লিকেবল হবে না, যদি এটা প্রুভড হয় যে সে নিজের খুশিতে করেছে। এই নিজের খুশিতে কথাটা যত ইজিলি বলছি না তত ইজি নয়, কিন্তু এখানটাতে অনেক ক্যাচ আছে, অনেক, ওই জন্য ডিটেল এক্সামিনেশন, ডিটেল ইনকোয়ারির দরকার আছে। অনেক সময় আন্ডার প্রেশার বাচ্চা বলে হ্যাঁ আমি রাজি ছিলাম, সেটাকে আলাদা করে যখন ইনভেস্টিগেট করা হয় বেরোয় যে কোনো ধরনের প্রেশার ছিল, তারপরে দিস থিংস হ্যাপেন। যাই হোক, নেক্সট, ইন কেস অফ মেন্টালি চ্যালেঞ্জড, শুনতে পায় না, মেন্টালি চ্যালেঞ্জ, প্রতিবন্ধী, এদের ক্ষেত্রে কি হবে? এদের কিন্তু প্যারেন্ট বা গার্জিয়ান ইন দ্য ইন্টারেস্ট অফ সার্ভাইভার অফ দ্য ভ্যাকসিন, এই ভিকটিম, তার কথাই গ্রাহ্য হবে। কেমন? তার কথা গ্রাহ্য হবে। ইন অ্যাবসেন্স অফ প্যারেন্ট গার্জিয়ান যদি কেউ না থাকে, তাহলে প্যানেল অফ সিনিয়র ডক্টরস যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনসে আছে তাদের প্যানেল বসানো হবে, বসে ডিসিশন নেওয়া হবে। কেমন? কিন্তু ও তো ঠিক মতো বলতেই পারবে না, সুতরাং ওর কথাটা গ্রাহ্য নেই। ইন কেস অফ এ চাইল্ড, ইনফর্মড কনসেন্ট ক্যান অলসো বি অবটেইনড ফ্রম সিডব্লিউসি। আমরা জানি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে একটা স্ট্যাটুটরি কমিটি আছে। আমরা এই কেসগুলোতে যখন আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করি বসি, যে কমিটির আমিও পদাধিকার বলে মেম্বার, সেই কমিটিতে সিডব্লিউসি থাকেন, সিডব্লিউসির চেয়ারম্যান, এবং তাদের একটা বডি থাকে, তাদের কাছ থেকে এই জুরিসডিকশনাল কোর্টের কাছ থেকে এই ধরনের কনসেন্ট নেওয়া যেতে পারে যে বাচ্চাটাকে এক্সামিন করা হবে। এই কনসেন্ট এরাও দিতে পারেন যদি প্রোভাইডেড প্যারেন্ট বা লোকজন না থাকে। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইডটা আপনাদের জন্য খুব একটা অ্যাপ্লিকেবল। নেক্সট, কারণ ফিজিক্যাল এক্সামিনেশন ডাক্তারদের জানার বিষয়। নেক্সট 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 এগুলো সবই একেবারে মেডিকেল বিষয়। নেক্সট, আরো আরো ইনজুরিজ মে নট বি ফাউন্ড ফলোইং কেসেস। অনেক সময় আমরা ড্রাঙ্ক থাকলে, এই অবস্থায় কিছু করে থাকলে ডিটেল হিস্ট্রি দিতে পারে না, হ্যাঁ, এরকম হতে পারে। বা যদি ডিলেড এক্সামিনেশন হয়, একটা ঘটনা ঘটলো তার 7 দিন পর নিয়ে গেল, ততদিনে ছোট মাইনর ইনজুরি হয়ে হিল করে গেছে, আমরা সেটা খুব একটা বুঝতে পারছি না। অথবা যদি ততদিনে কোনো রেপও হয়ে থাকে, তার সিমেন আর আমরা সেখানে পাবো না।
কেমন, এই সমস্ত ব্যাপারটা ঘটতে পারে। মানে তার মানে এটা দিয়েছে কেন না, এরকমও যদি হয় বেনিফিট অফ ডাউট কিন্তু কেসটাকে দিতে হবে। দেরিতে এসছে বলে হয়তো আমি প্রমাণ পাচ্ছি না, আমি কিন্তু স্ট্রেটভাবে নেগেট করতে পারবো না। আমি ডাক্তার হিসেবে এবং আপনাদের মধ্যে আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং যাই বলেন সমাজ, সেখান থেকে আপনাদেরও চেষ্টা করতে হবে বেনিফিট অফ ডাউটটা যার সঙ্গে এটা হয়েছে তার দিকে দেওয়ার চেষ্টা করতে হবে। নেক্সট, ইজ ইট নেসেসারি দ্যাট ওনলি আ ফিমেল ডক্টর ইজ, এক্ষুনি বলছিলাম তাহলে ইট ইজ নট নেসেসারি, তাই তো। নেক্সট, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কি কি ক্ষেত্রে এগুলো এক্সামিনেশনের ক্ষেত্রে এনিবডি ক্যান ডু ইট। ইন কেস অফ ট্রান্সজেন্ডার ইন্টারসেক্স পারসন, দ্য সার্ভাইভার শুড বি গিভেন আ চয়েস। যদি যে রেপড হয়েছে ভিকটিম সে যদি ট্রান্সজেন্ডার বা ইন্টারসেক্স হয়, তাহলে যখন এক্সামিন করবে তাকে জিজ্ঞেস করতে হবে, কারণ তাদের সেক্সুয়ালিটিটা খুব ব্রড, তো তাদের তার কনসার্ন নিতে হবে যে সে কি কমফোর্টেবল একজন মহিলা ডাক্তার তাকে দেখলে বা একজন মেল ডাক্তার তাকে দেখলে। তাহলে তার যদি খুব একটা মানে সে যদি অ্যাডাল্ট হয় এবং সে যদি মেয়ে বলে, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশন করা যাবে না, হিস্ট্রি টেকিং সে কোঅপারেট করলে করা যেতে পারে। নেক্সট, স্যাম্পল কালেকশন। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা ডাক্তাররা যদি করি তাই আপনাদের জন্য জানার জন্য মানে ইট ইজ রেলেভেন্ট। ভিকটিম আনরেসেসের আমরা যেটা করি, আমরা যদি রেপ কেস হয় বা মোলেস্টেশন কেস হয়, আমাদের প্রত্যেকটা এমার্জেন্সিতে সেই অনুযায়ী একটা কিট রাখা হয় হাসপাতালে, রেপ বা মোলেস্টেশনের কিট। তো সেই কিটেতে যা জিনিসপত্র রাখা থাকে সেই অনুযায়ী একটা কাগজ রাখা থাকে নর্মালওয়ালা, যাতে ও জামা কাপড়টা আনড্রেস করার সময় ওর উপরে পড়ে, কারণ অনেক সময় পিউবিক হেয়ার ইত্যাদি থাকে যেগুলো যে কোনো জায়গায় আনড্রেস করলে চলে যাবে, সেগুলো একটা হিসেবে প্রমাণ হিসেবে থেকে যাবে। তেমন এরকমভাবে করা হয়, কোনো ফর্মালি ইত্যাদি, এটা ডিটেলে আপনাদের যাওয়ার দরকার নেই, আমরা ডাক্তাররা জানি এটা কিভাবে কি করা হয়। নেক্সট, আজকে আপনাদের টাইমও শর্ট, তো এই ধরনের আমরা ব্লাড ইউরিন নিতে পারি, ভেজাইনাল সোয়াব নিই, ভেজাইনাল যদি রেপ হয়ে থাকে তাই ভেজাইনাল সোয়াব নিয়ে পাঠাই। অনেক সময় নোক টোকে স্ক্রেপিং পাওয়া যায়, ওগুলো থেকে ডিএনএ করে টেস্ট করে আইডেন্টিফাই করা যায় লোকটাকে, কেমন পুলিশের। এই জন্য এই প্রমাণগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট, when next, as soon as possible, কখন যাব, খবর পেলাম ঘটনা ঘটেছে, কখন যাব, যত তাড়াতাড়ি পাওয়া যায় যাতে প্রমাণগুলো অবলুপ্ত না হয়। নেক্সট, তাহলে কি কি কালেক্ট করবে, যদি মাটি লেগে আছে, পাতা পুঁতি লেগে আছে, সব পিউবিক হেয়ার পেলো, মাথার চুল পেলো, কিছু পেলো, ব্লাড, অ্যালকোহল, ড্রাগ, এনিথিং অ্যারাউন্ড, সবটাকেই কালেকশন করতে হবে যাতে কোনোটাও কাজে লাগতে পারে আইডেন্টিফিকেশনে। নেক্সট, কিভাবে কালেক্ট করবে, নেক্সট এগুলো ডাক্তাররা কালেক্ট করবে। হ্যাঁ, এগুলো মানে একেবারে নিয়ে যেতে হবে ডাক্তারের সমীপে, ডাক্তারের কাছে, কেননা ওর প্রসিডিওর আছে, ওর জিনিসপত্র আছে ওর কাছে, বাড়িতে ঘরের বাইরে এগুলো আপনি কালেকশন করে ইউ ওয়ন্ট এন্ড আপ এনিওয়্যার, কেমন। তার জন্য খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়ার কথা, যে ক্লোজ বলুন বলুন সমস্তটাই, তার স্যাম্পল অ্যানালিসিস ইত্যাদি করা হয়। আচ্ছা, নেক্সট, হ্যাঁ এটা হচ্ছে ক্লোদিং। ক্লোদিং এর ক্ষেত্রে বলা হয়েছে যে ক্লোদিং এ কি কি পাওয়া যেতে পারে, আমরা সবাই জানি, এগুলো আমার মনে হয় খুব রেলেভেন্ট আপনাদের কাছে। যদি বা আপনার ক্লোদিং বাড়িতে আনড্রেস করে থাকে বা কোথাও আনড্রেসড অবস্থায় পড়ে থাকে, এরকম অবস্থায় পাওয়া গেল, তাহলে অন্তত ক্লোথস টোথসগুলো পরিষ্কার আলাদা কাগজে টাগজে করে নিয়ে যেতে পারলে ভালো হয়, যাতে ওর মধ্যে কোনো না কোনো একটা সোর্স পাওয়া যায় প্রমাণ করার। নেক্সট, এগুলো দরকার নেই ওদের, চলো ট্রেসেরিজ এটা দরকার নেই, সবটাই মেডিকেল। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ মাচ টু দেম। রাইটিং দ্য এক্সামিনেশন যাও আপনাদের দরকার নেই, এটা আমরা লিখি। হ্যাঁ, কীভাবে আমরা লিখি না লিখি এগুলো ডিটেল আছে, ব্যাস এটা বন্ধ করে দাও। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ দে নিড ইট। হ্যাঁ, আচ্ছা, যেটা তাহলে একটু সাম আপ উইথ, আমি দুটো তিনটে কথা বলি। কেন এত কথা বললাম সেটা হচ্ছে যে আমি দুটো ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব। একটা, আমি দক্ষিণ 24 পরগনার একটা হাসপাতালে পোস্টেড ছিলাম তখন, জাস্ট এক্সকিউজ মি, গরম। দক্ষিণ 24 পরগনার একটা হাসপাতালে আমি পোস্টেড ছিলাম, নাম বলবো না। তো সেখানে থাকাকালীন আমাকে সকালবেলা, আমি ডাক্তার কম ছিল, আমি ডিউটি করতাম, ডাক্তারিটা করতে আমার ভালো লাগে বলে সুযোগ পেলে ডিউটি করতাম।
তো এবার একজন সকালবেলা একজন পলিটিক্যালি এম্পাওয়ার্ড নেতা তিনি এসে আমাকে জানালেন যে ম্যাডাম আমাদের একটা বাচ্চা মেয়ে ও সকাল ভোরবেলা ওখানে গ্রাম তো মাঠে ইউরিন ফিউরিন করতে কিছু বেরিয়েছিল ভোর রাত্রে, তারপরে বাচ্চাটা খুব জ্বর এসেছিল, মানে গল্পটা এরকম, তারপরে ওর খুব জ্বর এসেছিল, ওকে আমরা নিয়ে এসেছিলাম আউটডোর থেকে ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছিল একদিন আগের কথা, তারপরে বাচ্চাটা মারা গেছে, ওর একটা ডেথ সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে হবে। ওকে, তো ন্যাচারালি আইসে নাথিং ডুইং, এটা তো হতে পারে না, এভাবে আমরা ডেথ সার্টিফিকেট দিতে পারি না, আপনি বডি নিয়ে আসবেন, ডেট হবে, তার পোস্টমর্টম হবে ইত্যাদি প্রভৃতি। দে অ্যাভয়েডেড ইট অ্যান্ড ইট ওয়াজ এ লং স্টোরি, সেই স্টোরিতে আমি যাচ্ছি না। বাট এই ধরনের কেসেস যখন আসে কি রাত্রেবেলা অন্ধকারে একটা বাচ্চা ইউরিনেট করতে বাইরে বেরোলো, তারপরে বাচ্চাটার সঙ্গে কি হতে পারে, গার্ল চাইল্ড ছিল, কি হতে পারে না হতে পারে, ফাইনালি মানে এরকম ধরনের প্রেজেন্টেশনস আসে অনেক সময়, যেটা ক্লিয়ার কাট আপনাকে রেপের হিস্ট্রি দেবে না, কারণ দেয়ার আর আলটেরিয়র মোটিভস। মেবি ওর কেউ নন পার্সন, ওর পলিটিক্যাল উইংয়ের কেউ কিছু করেছে, সেই জন্য ও চাপতে চেষ্টা করছে, হোয়াট এভার, এগুলো হয়, উই অল নো দ্যাট। তাহলে এই জায়গাগুলোতে ইনফর্মড এই ইনফরমেশন জেনে যারা জানে তারা যে চুপ করে থাকে তারাও কিন্তু পক্সোর আন্ডারে পড়ছে। এরপরে যেটা আরেকটা ঘটনা বলবো আমি এই প্রসঙ্গে, করে অন্য প্রসঙ্গান্তরে যাবো এখন অন্য টপিকে আপনাদের, সেটা হচ্ছে যে আমি কালিম্পংয়ে পোস্টেড ছিলাম একটা সময়, সেখানে ওখানকার যিনি এসডিও ছিলেন লেডি, উনি আর আমি একটা জায়গা থেকে পেলাম, তখন ইনসিডেন্টালি ইও এসছেন, এসপিও একজন মহিলা এসছেন, মহিলা না হলে লোক হলেও একই ব্যাপার হতো ওটা। তো যেটা দাঁড়ালো যে একটা পার্টিকুলার এলাকা থেকে, একটা ব্লকের একটা পার্টিকুলার গ্রাম থেকে 2 মাসে 8খানা সেক্সুয়াল অ্যাসাল্ট কেস রিপোর্টেড হলো, এবং প্রত্যেকটা কেসে বাচ্চাগুলো একদম মাইনর, বিলো 12 ইয়ার্স অফ এজ, প্রত্যেকটা বাচ্চা, কনসেন্টের কোনো গল্প নেই। আমরা ফাইনালি কেসটা ইনভেস্টিগেট করবো সবাই মিলে, বাচ্চাগুলোকে আমি দেখেছি, এবং 2টো বাচ্চা এর মধ্যে আমি দেখতে পাই হাসপাতালে অ্যাডমিটেড ছিল। তার মধ্যে একটা বাচ্চার কেস ছিল যে ওর মা, ওর দিদা অন্ধ, ওর বাবা বেঁচে নেই, ওর মা আরেকটা সেকেন্ড বেবি হয়েছে ছোট, ওর মা কোনো আত্মীয় বাড়িতে খেতে টেতে গেছিলেন, বাচ্চাটাকে নিয়ে গেছিলেন, ইন দ্য মিন টাইম খুব নন কেউ, যাকে আঙ্কেল ফাঙ্কেল বলে এরম এজ গ্রুপের, অ্যাবাভ 40 এজ গ্রুপের, সে ওকে ভয়ঙ্করভাবে সেক্সুয়ালি অ্যাসল্ট করে, রেপ করে, এবং বাচ্চাটা এতটাই ছোট ফুটফুটে বাচ্চা যে রেপকে যে মানে ওর সঙ্গে কী হয়েছে ওর সেটা বোঝারও ক্ষমতা নেই, টোটালি ভ্যাজাইনাল ল্যাসেরেশন নিয়ে সেই বাচ্চাটা হসপিটালে ল্যান্ড আপ করেছিল। আর একটা বাচ্চাকে আমরা পেয়েছিলাম যার মা বাবা ড্রাগ অ্যাডিক্ট, এবং তার মা রাস্তার কাজ রুজি রুটির জন্য, এবং বাচ্চাটা মাসখানেক ধরে পাশের বাড়ির কাকু অ্যান্ড কোম্পানি তারা তাকে মোবাইলে গেম খেলার লোভ দেখিয়ে বাচ্চাটাকে দুজনে দুবেলা রেগুলার সোডোমাইজ করতো, দুজনে দুবেলা বাচ্চাটাকে ধরিয়ে দিত, গেমটা দেখতো, বাচ্চাটাকে শুয়ে ওরা সোডোমাইজ করতো সকালে বিকেলে। বাচ্চাটা এতটাই নির্বোধ, এতটাই ছোট্ট, ও কিছু বুঝতো না, ওই গেম খেলার আনন্দে ছিল। এবং ফাইনালি ওর মা ওকে সময় দিতে পারে কোনো একটা ছুটির দিনে, যেদিনকে ওর মা ওকে নিজে স্নান করাতে যায়, স্নান করাতে গিয়ে দেখে যে পুরো এনাসে ঘা হয়ে গেছে, এবং পুরো ভেজাইনাতে ঘা হয়ে গেছে, একদম দগদগে হয়েছে, বাচ্চা ছুটতে দিচ্ছে না। তারপরে বাচ্চার সঙ্গে কথা বলে ওর মা যখন এগুলো জানতে পারে, বাচ্চা বলছে আমাকে কিরকম করে ওরকম করে, তো জানি না ওগুলো কি, তো করে, এবং তারপরে ওকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য। অ্যান্ড থার্ড অ্যান্ড নট দ্য লিস্ট, তখন অনেক বছর আগের কথা, আমি তখন ইন্টার্ন হাউস স্টাফ, আমি তখন আমার কলেজে, তখন একটা মাইন্ড ইউ 7 মাসের বাচ্চা, 7 months old, সেই বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল। পাশের বাড়ির মেয়েটি তাকে আহ্লাদ দিত, কোলে নিয়ে ঘুরতে টুরতো, তো মা বাবা মার্কেটিং করতে গেছিলেন, পাশের বাড়ির মেয়েটির কাছে রেখে, মেয়েটির একটি 25 বছরের দাদা ছিল, মেয়েটি স্নান করতে গেছে, বাচ্চাটাকে আদর করে ঘুম পাড়িয়ে রেখে গেছে বিছানায়, বা আর কিছু পায়নি, আঙুল দিয়ে পেনিট্রেট করেছে। এবং আমার এখনো মনে আছে, আমি গাইনিতে হোস্টশিপ করতাম, এমন ল্যাসারেশন ছিল ওর ভেজাইনায় শিশুটার, যে আমাদের আইওটি খুলিয়ে চোখের মাইক্রোসার্জারি নিডল দিয়ে রিপেয়ার করতে হয়েছিল, কারণ এত ছোট ওর ভেজাইনাল ওপেনিং, আর এমন ভাবে ছেড়ে ও ব্লিড করছিল যে ওটা মানে অ্যাডাল্টের নিডল ওখানে ঢুকবে না, ইট ওয়াজ লাইক দিস, কেমন। তো এগুলো আমাদের চারপাশে কিন্তু ঘটতে থাকে,
এগুলো ঘটে, কে কোথায় ছুলো, কে কোথায় টাচ করলো, কে লিপ কিস করলো, ছোট্ট ছোট্ট বাচ্চাকে, এগুলো না খুব রিগরাস অ্যাওয়ারনেসের দরকার আছে, যে প্রথমত বাচ্চাদের জানানো, স্কুল বেসড করুন, কমিউনিটি বেসড করুন, যে গুড টাচ ব্যাড টাচ কি। তোমার নিজের কাকা বা দাদা অমুক কেউ না, নোবডি শুড টাচ ইউ ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি। একটু বড় হয়েছে মানে তোমাকে কেউ এরকম জাপটে ধরে আদর করবে না, তোমার ঠোঁটে ঠোঁট লাগাবে না, বা ইত্যাদি প্রভৃতি কোনো জায়গায় হাত দেবে না। এটা বাচ্চাটাকে শেখানো, শেখানো না, এবং সঙ্গে কেউ করতে গেলেই এসে মা বা প্যারেন্টকে বলা। কোনো ভয় এখানে কাজ করার জায়গা নেই। এবং দ্বিতীয়ত, যদি কিছু ঘটে যায় বাচ্চা যেন অপরাধ বোধে না ভোগে, কারণ বাচ্চার তো এখানে কোনো অপরাধ নেই। অনেক সময় বাচ্চা স্ট্রিক্ট মা বাবার কাছে নিজের অপরাধ বোধ হয়, ভয়ে বলতে পারে না, যে বলবো তাহলে আমাকে উল্টে বকুনি দেবে। এটা যে জায়গাটা যেন না হয়। এবং সমাজে এই পক্সো অ্যাক্ট বিশাখা আইন প্রতিটা মানুষ অব্দি পৌঁছানোটা খুব জরুরি। পুলিশের কাছে এই খবরটা আপনার জানা থাকা দরকার, যে জিডি করার জন্য নিয়ে গেলে ইটস ফাইন, আদারওয়াইজ যদি জিডি করলেন, পুলিশ ওকে নিয়ে হাসপাতালে এলো, ওকে যখন এক্সামিন করছে ডাক্তার, সেখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকবে না, পুলিশ বাইরে থাকবে। পুলিশের কোনো রাইট নেই যে আমি পুলিশ, আমি এখানে দাঁড়াবো, না, থাকবে না। বাড়ির লোক থাকবে, যাকে ও চাইবে, যদি ও মানে 18 হয়, আর যদি এই বাড়ির উপরে হয়, আর যদি বাড়ির নিচে হয়, তাহলে বাড়ির লোক যে এসে কনফিডেন্ট মনে করছে সে সঙ্গে থাকবে। এক্সামিন করা ওর কনসেন্ট নিয়ে হবে, অথবা যদি ছোট মাইনর হয় তাহলে প্যারেন্টের কনসেন্ট নিয়ে হবে। ছেলে বাচ্চাদের সঙ্গেও কিন্তু হয়, আবার বলছি, ডোন্ট থিঙ্ক অনলি উইমেন, উই হ্যাভ হ্যাড এনাফ কেসেস, ছেলে বাচ্চাদের সঙ্গেও হয়, সেক্সুয়াল ফিডলিং ছেলে বাচ্চাদের সঙ্গেও হয়, বিকজ সেক্সুয়ালিটি ইজ আ ভেরি উইয়ার্ড থিং। কেমন? তাহলে আজকে আমরা কি পড়লাম এই পার্টিকুলার টপিকে? একটুখানি রিক্যাপিচুলেট করি। উই টকড অ্যাবাউট দ্য পক্সো অ্যাক্ট আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন চিলড্রেন। আমরা দেখলাম যে এখানে চাইল্ড বলতে অ্যাক্টের নিয়ম অনুসারে 18 বছরের অবধি বাচ্চাদেরকে, যারা 18 বছর পূর্ণ হয়নি তাদেরকেই আমরা ইনক্লুড করছি। ওয়ারাস আমরা যখন কনসেন্টের জায়গা নিয়ে কথা বলছি তখন 12 বছর অবধি বাচ্চা নিয়ে কথা বলছি। এর মধ্যে সব রকম বাচ্চাই থাকতে পারে, সুস্থ অসুস্থ প্রতিবন্ধী সব রকম বাচ্চাই এর অন্তর্গত থাকছে, এই সিস্টেমের অন্তর্গত। পক্সো অ্যাক্ট 12 সাল থেকে ইমপ্লিমেন্টেড হয়েছে, এবং পক্সো অ্যাক্ট অনুসারে আমরা এই ধরনের কেসগুলিকে অ্যাড্রেস করব, তাদেরকে আমরা আইনি আওতায় আনবো, পানিশমেন্ট এনশিওর করব যারা এরকম করছে এই বাচ্চাদের উপরে, এবং আমরা প্রত্যেকে তার জন্য রেসপন্সিবল, যে যার জায়গায়। যে জেনে চুপ করে থাকলো সেও রেসপন্সিবল, পানিশেবল। যে ডাক্তার বললো না আমি এক্সামিন করবো না, সেও পানিশেবল। হ্যাঁ, যে পুলিশ বললো না আমি এক্সামিনেশন সহ পুলিশ তাই ঢুকে দাঁড়িয়ে পড়বো, সেও পানিশেবল। এভরিবডি ইজ পানিশেবল ইন দ্যাট কেস, প্রত্যেকে রেসপন্সিবল। তাহলে এই জায়গাটা এনশিওর করতে হবে। এবং কোনগুলোকে আমরা সেক্সুয়াল অ্যাসল্ট বলবো না সেটা দেখলাম, যে কারোর কনসেন্ট ছাড়া যদি তাকে এরকম করা হয়, বা বাচ্চা যারা বিলো 18 ইয়ার্স অফ এজ, তাদেরকে যদি কোনোভাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি কোথাও টাচ করা হয়, পেনিট্রেশন করা হয়, না হয়, যা কিছু করা হয়, তাদের ক্ষেত্রে এই ধরনের সেক্সুয়াল, যার থেকে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পেতে পারে আরেকটা লোক, তাহলে সেটা সেক্সুয়াল অ্যাসল্ট বলা হচ্ছে। সে তাকে জামা খুলেও যে তাকিয়ে থেকেও যদি আনন্দ পায়, দ্যাট ইজ সেক্সুয়াল অ্যাসল্ট। কেমন? দ্যাট ইজ মানে ওরা কথা বলেও যদি এটা গ্র্যাটিফিকেশন পায়, সেক্সুয়াল অ্যাসল্ট। কেমন? এগুলো সব পারভার্সন। এরকম প্রচুর লোক আছে, নোংরা কথা চারটে মেসেজ করে দিয়ে আনন্দ পেল, তার রাতটা কেটে গেল, তো দ্যাট ইজ সেক্সুয়াল অ্যাসল্ট। সুতরাং এই ব্যাপারগুলো এনশিওর করতে হবে, খুব হাই হ্যান্ডেডলি এনশিওর করতে হবে। আর আমি বলবো যে প্লিজ মানে এটা একটা হিউম্যানিটেরিয়ান জায়গা থেকে, এটা এমনই জিনিস যে আমাদের কারো বাচ্চা কিন্তু ভাববেন না ফুল প্রুফ, খুব সুন্দর ওয়েল টু ডু অ্যাফ্লুয়েন্ট প্রতিষ্ঠিত লোক, তারা করতেই পারে, এই ধরনের অফেন্ডার হতেই পারে তারা। এরকম ভাবার কোনো কারণ নেই যে যে অফেন্ডার সে একটা ভয়ঙ্কর, ওই সিনেমায় যেমন দেখান ভিলেনাস হয়ে ঘুরে বেড়াবে, নট নেসেসারিলি। একজন মহিলা অফেন্ডার হতে পারে, নট অনলি পুরুষ। মহিলাও বিকৃত সেক্সুয়ালিটি নিয়ে আরেকটা বাচ্চাকে অ্যাসল্ট করতেই পারে, এনিবডি ক্যান ডু। এটা ট্রান্সজেন্ডার হলে তাদের ক্ষেত্রে আমরা এক্সামিনেশনের সময় একটা তার কমফোর্ট জোনটা দেখার চেষ্টা করব, এটা একটা ইস্যু। 2 নম্বর হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের কেস জানলে, অনেক সময় বাচ্চারা বলতে পারে না, অনেক সময় জাস্ট একটা লোকের কাছে যেতে ভয় পাচ্ছে, কোন একজন প্রাইভেট টিউটর তার কাছে আর যেতে চাইছে না, হঠাৎ করে টেক ইট অ্যাজ আ রেড ফ্ল্যাগ, কিছু হয়েছে ও বোঝাতে পারছে না, ইউ হ্যাভ টু কাম টু নো কি হয়েছে, ছেলে হোক মেয়ে হোক আপনার বা চেনার মধ্যে।
তাহলে এই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করব। ফিমেল ডাক্তার থাকতে হবে তার কোনো মানে নেই, ডাক্তার থাকবে, যদি মেল ডাক্তার হয় তার সঙ্গে একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকবে ডিউরিং এক্সামিনেশন। তার জামা কাপড় এবং সার্কামস্টান্সিয়াল এভিডেন্স যেগুলোকে আমরা বলি ওইগুলোকে প্রিজার্ভ করার চেষ্টা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আইনি আওতায় আনার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা কোনো ধরনের প্রমাণ মিস আউট না করে যে অপরাধীকে আমরা পানিশ করতে পারি যাতে। ওকে, তাহলে উইথ দিস, আর এক্ষেত্রে যদি যদি প্যারেন্ট না থাকে তাহলে তার লিগ্যাল গার্জিয়ান না থাকলে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি ডিসিশন নিতে পারে, বা সিডব্লিউসি যেটা আছে প্রত্যেক জেলায় তারাও আলোচনা করে ডিসিশন নিতে পারে যে তার এক্সামিনেশন রিলেটেড ইস্যু, তার কনসেন্ট রিলেটেড ইস্যুতে। আমার মনে হয় এইটুকু আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এক্সামিনেশন বা মেডিকেল পার্টে আমরা যাচ্ছি না, কারণ দ্যাট ইজ নট দ্যাট ইজ এ ডক্টরস জব। কেমন? তাহলে আমরা উইথ দিস উই কনক্লুড দিস টপিক। এনি কোয়েশ্চেন প্লিজ? কারো কোনো প্রশ্ন, কোনো বক্তব্য? কিছু নেই? যদি তা না থাকে তাহলে আমরা সরাসরি চলে যাব আরবিএসকে পিপিটি আছে ওখানে দেখো। আমরা রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম বলে একটা আছে, প্রোগ্রাম আছে গভর্নমেন্টের তরফ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং প্রত্যেক জেলাতেই সেটা প্রত্যেক রাজ্যে ইমপ্লিমেন্টেড। সেই প্রোগ্রামটা আমাদের কেন আছে এবং তারা কি করে সেটা একটুখানি জেনে নিচ্ছি। তার সঙ্গে রিলেটেড আমরা এই নিউট্রিশনাল ইস্যু একটুখানি কথায় কথায় বলে ফেলবো, কেমন? তারপরে আমাদের ডেপুটি ফোর ম্যাডাম বসে আছেন, ওনারও কিছু টপিক আছে, শি উইল টক টু ইউ। তাহলে আমরা চলে যাচ্ছি রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম। হ্যাঁ, ফার্স্ট স্লাইড। হ্যাঁ, কবে লঞ্চ হয়েছে? অনেক দিন আগে। হ্যাঁ, 13 সালে এটা প্রথম লঞ্চ হয়। টার্গেট এজ গ্রুপ এটা, ওই জন্যই এটা দিয়ে শুরু করলাম। 18 বছর অব্দি টার্গেট এজ গ্রুপ। কম্পোনেন্ট কি এটা? চাইল্ডহুড স্ক্রিন করা হয় বাচ্চাদের, এবং আর্লি ইন্টারভেন যাতে করা যায় বিভিন্ন বিষয়ে, আর্লি ডিটেকশন করা হয়। কি ডিটেকশন বলছি? এবং ম্যানেজমেন্ট অফ 4Ds বলে এটাকে মনে রাখা হয়। নেক্সট স্লাইড। এই যে 4D বললাম, এগুলো কি? তাহলে আমরা 18 বছর অব্দি বাচ্চারা যারা কমিউনিটিতে আছে, স্কুলে থাকতে পারে, অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়তে পারে, যেখানেই থাকুক না কেন, সেই বাচ্চাদেরকে আমরা এই সিস্টেমটার মাধ্যমে আমরা প্রিলিমিনারি এক্সামিনেশন করে তাদের মধ্যে কি কি ডিটেক্ট করব এটা মনে রাখার জন্য 4টি ডি রাখা হয়েছে। একটা হচ্ছে ডিফেক্টস অ্যাট বার্থ, জন্মগত যদি কোনো ডিফেক্ট থাকে বাচ্চার, তাহলে আমরা সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করব আমাদের এক্সপার্টস টিমের দ্বারা। ডিজিজ ইন চিলড্রেন, বাচ্চাদের মধ্যে জেনারেলি কোনো অসুস্থতা যদি থাকে, যখন বাচ্চাগুলোকে স্ক্রিনিং করছি, এক্সামিন করছি, তখন আমরা সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করব। ডেফিসিয়েন্সি কন্ডিশন, ডেফিসিয়েন্সি কি না, আমাদের শরীরে, এখানে নিউট্রিশন এসে যাচ্ছে, আমাদের শরীরে বেশ কিছু পুষ্টির সোর্স রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, যেগুলো কোনো না কোনো ভিটামিনস, কোনো না কোনো তার অভাব দেখা দিলে তার এক একটা চিত্র আমরা মেডিকেলি দেখতে পেয়ে বুঝতে পারি তার অভাব বোধে এই রোগটা তৈরি হয়েছে, এই অসুবিধাটা তৈরি হয়েছে তার শরীরে জেনারেলি। তো তাহলে সে কিসের অভাব হয়েছে এবং তার ধরুন কি কি তার সাইন সিমটম হয়েছে, সেগুলো আমরা অ্যাড্রেস করবো এটার মাধ্যমে। আর ডেভেলপমেন্টাল ডিলে আর ডিসেবিলিটি, মানে যে বয়সে বাচ্চাটার যেটা হওয়ার কথা, একটা বাচ্চা উপর হওয়ার উপর হয়নি, যখন তার উঠে বসার কথা তখন অব্দি বসছে না, বা হাঁটার কথা যে বয়সে সেটা ডিলেড হচ্ছে, স্পিচ ডিলেড হচ্ছে, বা কোনো একটা, এগুলোকে আমরা বলি মাইলস্টোন ইন লাইফ। তো মাইলস্টোন যদি ডিলেড হয়ে থাকে সেটাও আমরা ডিটেক্ট করতে পারবো এই এক্সামিনেশন করে এবং বাচ্চার হিস্ট্রি নিয়ে। আর কি ডিসেবিলিটি যদি কিছু থাকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিফেক্ট এন্ড ডিসেবিলিটি, এই জায়গাটা বলে প্রথম পয়েন্টে আমরা ফার্স্ট দিতে বলেছি জন্মগত ডিফেক্ট। ডিফেক্টটা হচ্ছে যে চোখে আমরা দেখতে পাচ্ছি, আর ডিসেবিলিটি হচ্ছে ডিফেক্ট জনিত কারণে তার যে অসুবিধাটা প্রত্যক্ষ হচ্ছে, সেটা হচ্ছে ডিসেবিলিটি। কেমন? তো তাহলে এই ধরনের যা যা থাকবে সেগুলোকে মনে রাখার জন্য আমরা বলছি এই সমস্ত কিছুকে যাতে আগে এটার উদ্দেশ্য কি প্রোগ্রামটা না, একদম গ্রাউন্ড লেভেলে যত তাড়াতাড়ি আমরা এগুলোকে আইডেন্টিফাই করে চিহ্নিত করতে পারবো, তত তাড়াতাড়ি যথাযোগ্য জায়গায় পৌঁছে যথাযোগ্য ব্যবস্থা করে আমরা বাচ্চাগুলিকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জন্যে এই প্রোগ্রামটা রয়েছে। নেক্সট। তাহলে এই ডিফেক্টের মধ্যে অনেক কিছু আছে। এই ডিফেক্টগুলি আপনারা, সেটা হার্টের হতে পারে, পায়ের হতে পারে, জন্মগতভাবে ঠোঁটটা কাটা, কারোর হতো শ্বাসের কোনো অসুবিধা, কারো কিডনিটা তৈরি নেই, যা কিছু হতে পারে।
এগুলো মেডিকেল টার্মস। মোটামুটি ভাবে যে কোনো রকম জন্মগত ডিফেক্ট নিয়ে কোনো বাচ্চা জন্মালে তাকে ওরা ডিটেক্ট করবে, করে কি করবে, ওরা কিন্তু ওরা চিকিৎসা করবে না, ওরা আমাদের একটা স্কিম আছে শিশু সাথী স্কিম, সরকারের একটা খুব সুন্দর স্কিম আছে শিশু সাথী স্কিম। ওরা কি করবে, ওরা সে যেখানে স্ক্রিন করে ওই বাচ্চাটাকে পেলো বাচ্চাদের দেখতে গিয়ে তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে তাকে রেফার করবে আমাদের এইখানকার ডিস্ট্রিক্ট হসপিটালে একটা রুমেতে ওরা রেফার করে দেয়, সেখানে একজন ডাক্তার বসেন, তিনি তার কাছে আমরা আনতে বলি বাচ্চাকে, নিয়ে আসলে তার যা যদি তৎকালীন ট্রিটমেন্ট কিছু করে থাকে সেই কাগজও আনবে, না করে থাকলেও আনবে, আনলে এবার বাচ্চাটাকে দেখে সেই বাচ্চাটা কোথায় যাবে, কি করা দরকার, কোথায় পাঠানো দরকার তাকে, আমাদের কি আছে না সরকারিভাবে আমাদের জেলার জন্য বিভিন্ন জেলার বিভিন্ন হাসপাতাল আমাদের জেলার জন্য সরকার বেঁধে দিয়েছেন যে হার্টের কোনো ডিফেক্ট যদি থাকে তাহলে প্রাথমিকভাবে কলকাতা মেডিকেল কলেজে আমরা কেসগুলোকে পাঠাই। কলকাতা মেডিকেল কলেজ যদি ওখানে ওদের বোর্ডে বাচ্চাকে নিয়ে বসে দেখে শুনে কার্ডিওলজিস্টরা ফিল করেন যে এখানেই আমরা অপারেট করে বা এখানে ট্রিটমেন্ট করে এই বাচ্চা ঠিক হতে পারে, তাহলে ওখানেই ওই বাচ্চা ট্রিটমেন্ট হয়। আদারওয়াইজ ওরা যদি ফিল করে যে না আমাদের হাসপাতালে সেইভাবে করা যাবে না, তাহলে রেফারেল হসপিটাল হচ্ছে বিএম বিড়লা হাসপাতাল, সরকার টাই আপ করে দিয়েছেন। এই পুরো প্রসেসে মাইন্ডে ওই প্রসেসের মাধ্যমে গেলে ওর কিন্তু একটা নয়া পয়সা লাগবে না, খালি যাতায়াতের খরচা, ওর কোনো মানে কোনো পয়সা লাগবে না এই বিরাট ট্রিটমেন্ট প্রসেসটা করানোর জন্য। গভর্নমেন্ট ওই কেসের এগেনস্টে পয়সা দিয়ে দেবে ওই হাসপাতালকে, মানে প্রাইভেট হাসপাতালকে। যদি হাড়গোড়ের কিছু হয়ে থাকে আমাদের ক্ষেত্রে রেফার করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজে, এখান থেকে রেফার হয়ে গেলে সেই কেস যা তার যদি একটা ইমপ্ল্যান্টও লাগে ইমপ্ল্যান্টের পয়সা ওকে দিতে হবে না। আর 3 নম্বর হচ্ছে যেগুলো ঠোঁট কাটা বা প্যালেটে ফুটো সেই কেসগুলো আমরা আরজি করে পাঠাই, আমাদের জন্য টাইপ আছে আরজি করে। আর যদি পিঠে শিরদাঁড়ায় কোথাও ফুটো আছে, অনেক রকম হয় তো, পিঠে এত বড় একটা নিচের দিকে শিরদাঁড়ার নিচে টিউমার আছে, নিউরাল টিউব ডিফেক্ট বলি আমরা, এই ধরনের বাচ্চাগুলোকে এগুলোকে আমরা পাঠাই হচ্ছে কোন হাসপাতালে দেওয়াশিস আমরা পাঠাই পার্ক নার্সিংহোমে। পার্ক নার্সিংহোমকে এই জন্য গভর্নমেন্ট টাই আপ করে রেখেছেন, কেমন? তো সেগুলো সবটাই হচ্ছে নিজে নিজে চলে গেলে তো ওটা পাবে না, ইট হ্যাজ টু গো থ্রু দ্য সিস্টেম যাতে ওই রেফারেলটাও নিয়ে যায়, তাহলে ওর কিন্তু কোনো পয়সা করি লাগবে। আর ওই পার্টিকুলার হাসপাতালের সঙ্গে আমরা কন্টিনিউয়াস টাচে থাকি, ইনসিডেন্টালি ওইটাও স্কিমটা আমাকে দেখতে হয় এই জেলে, তো এই যাতে বাচ্চাটা সুযোগ সুবিধা বা ট্রিটমেন্টটা যেমন পাওয়ার কথা পাচ্ছে কিনা। তাহলে এই যে ডিফেক্টগুলো বেরোলো স্ক্রিন করে তাদের মধ্যে অন্তত মেজর পোর্শন, সবগুলো না হলো মেজর পোর্শন ডিফেক্ট যেগুলো ট্রিটমেন্ট করে ঠিক হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাসেস করলেন ডাক্তার, করে সেই মতো পাঠালেন। কিছু বার্থ ডিফেক্ট থাকে যেগুলো ট্রিটমেন্টে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, খুব সিভিয়ার ডিগ্রি সেরিব্রাল পালসি, ট্রিটমেন্টে আলাদা করে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, সেগুলো রিহ্যাবিলিটেশন ইত্যাদি যেতে আমরা অ্যাডভাইস করি, সেগুলোর জন্য কোনো টাই আপ হসপিটাল নেই, কেমন? আচ্ছা, নেক্সট এরপরে ডিজিজ আমরা বলছিলাম বাচ্চাদের মধ্যে নর্মালি স্ক্রিন করতে গেলে আমরা নানান রকম স্কিন ডিজিজ পেতে পারি, হ্যাঁ, নানান রকম ইনফেকশন ইত্যাদি পেতে পারি, তার কানে দিয়ে পুঁজ পড়ছে ইত্যাদি ওটাইটিস ফিরে এগুলো পেতে পারি, হার্ট ডিজিজ নানান রকম পেতে পারি, জন্মগত না হলেও শ্বাসকষ্ট ইত্যাদি, দাঁতের অসুস্থতা, তার হয়তো হয় মৃগী রোগের মতো ফিটস হয় ইত্যাদি, যাই পেলো ওরা স্ক্রিন করে যে কাছা নিকটবর্তী সরকারি হাসপাতালে কাকে দেখাবে কিভাবে কবে যাবে সেইটা ওরা ঠিক করে দেয়, টিম ওখান থেকে ডিসাইড করে এইটা কোঅর্ডিনেট করে দেয় যে তুমি অমুকদের হাসপাতালে এসো, অমুক জায়গাতে তোমাকে এই বাচ্চাটাকে দেখিয়ে দেওয়া হবে, কেমন? নেক্সট ডেফিসিয়েন্সি, আমি বলছিলাম কিছু কিছু জিনিস যেগুলো শরীরে থাকা মানে দরকার সুস্থ শরীর হওয়ার জন্য, সেইগুলো অভাব বোধে যা যা তৈরি হয় তার মধ্যে একটা আমরা সবাই এই নামটা জানি অ্যানিমিয়া, আমরা সবাই এই নামটা জানি অ্যানিমিয়া। নর্মালি আমাদের 14 গ্রাম হিমোগ্লোবিন থাকার কথা, যেটা কারোর থাকে না, 12.5 গ্রাম বা 12 গ্রাম মেয়েদের মধ্যে, মেয়েদের যেহেতু পিরিয়ডস হয় তো সেক্ষেত্রে জেনারেলি ওটাকে নর্মাল ধরা হয়, ছেলেদের মধ্যে অ্যারাউন্ড 14 গ্রামস হলে আমরা নর্মাল ধরি, তার চেয়ে নিচে যখনই হিমোগ্লোবিন হয় তাকে আমরা অ্যানিমিয়া বলি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিসঅর্ডার, যে ডিসঅর্ডারটার অন্যতম কমনেস্ট কজ আমাদের দেশে হচ্ছে ওপেন ডেফিকেশন, অর্থাৎ মাঠে ঘাটে পায়খানা করতে গিয়ে আমরা ওয়ার্ম ইনফেস্টেশন তৈরি করি। হুক ওয়ার্ম বলে এক ধরনের ওয়ার্ম, খুব নটোরিয়াস ওয়ার্ম, যেটা কিন্তু আমাদের শরীরে গিয়ে অ্যানিমিয়া তৈরি করার অন্যতম প্রধান কারণ
আমাদের দেশে, এবং আমরা জানি যে আমরা এই স্যানিটেশন প্রোগ্রামে এই জিনিসটাকে অ্যাড্রেস করার বারবার চেষ্টা করছি। হয়তো থিংস হ্যাভ ইমপ্রুভড, বাট দেয়ার আর সিচুয়েশনস, বা আরও বেশ ক বছর আগে আমরা দেখেছি যে কমোড সাপ্লাই দেওয়া হচ্ছে, কমোড উল্টো করে তার গায়ে ঘুটে দেওয়া হচ্ছে এবং মাঠে গিয়ে পটি করা হচ্ছে। এগুলোই হতে হবে, কারণ তাদের আমাদের মানুষকে মোটিভেট করতে হবে যে রিগার্ডিং দ্য স্যানিটেশন অ্যান্ড বিহেভিয়ার রিগার্ডিং ডিফিকেশনের জন্য। এছাড়া অ্যানিমিয়া আরও অনেক কারণে হতে পারে। তার খাবারের মধ্যে পুষ্টিগত কারণেও অ্যানিমিয়া হতে পারে। তার হয়তো এমন ধরনের খাবার খাচ্ছে যেগুলো আয়রন রিচ নয়, কারণ হিমোগ্লোবিন যেটা আমাদের অক্সিজেন ক্যারি করে নিয়ে যায় শরীরে বিভিন্ন কোষে, তার গঠনগতভাবে তার মধ্যে থাকে আয়রন। আয়রন না হলে যথেষ্ট পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হবে না। হিমোগ্লোবিন যথেষ্ট পরিমাণে তৈরি না হলে আমাদের কোষে কোষে অক্সিজেন পৌঁছবে না। আর আমাদের যেমন বাড়িতে গ্যাস ফুরিয়ে গেলে রান্না হবে না, আমাদের সেলগুলিতে রান্না বান্না হবে না, এনার্জি তৈরি হবে না যদি না আমাদের ওখানে অক্সিজেনটা সেলে সেলে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই হিমোগ্লোবিন ঠিকঠাক থাকে শরীরে। এবং হিমোগ্লোবিন কমে যাওয়াটাকে আমরা অ্যানিমিয়া বলে পরিগণিত হয়, আমরা বলে থাকি। তো তাহলে হিমোগ্লোবিন তৈরি হওয়ার উপায় কি? যদি আমাদের খাবারের মধ্যে সবুজ শাকসবজি যথেষ্ট পরিমাণে থাকে, রঙিন শাকসবজি, গাজর, বিট ইত্যাদি যথেষ্ট পরিমাণে থাকে, আঙুর আপেল খেতে হবে এরকম কোনো কারণ নেই। এবং একটা কমনেস্ট সোর্স যেটা কম দামে পাওয়া যায় সেটা হচ্ছে আখের গুড়, তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে, আয়রন থাকে। এইগুলো যদি তারা খায় ঠিকঠাক করে, হ্যাঁ, তাহলে মোটামুটিভাবে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হবে না বা রক্তাল্পতা হবে না। তার সত্ত্বেও যদি হয় কি, যখন আয়রনটা শরীরে যায় সেটাকে পচন হয়ে শরীরের মধ্যে কার্যকরী করার জন্য দুটো জিনিস আরও খুব ইম্পর্টেন্ট, একটা ভিটামিন সি, একটা ভিটামিন B12। এগুলো কোথায় পাবো? ভিটামিন সির কমনেস্ট সোর্স হচ্ছে পাতি লেবু, যে কোনো লেবু জাতীয় ফল, কাঁচা লঙ্কা, আমলকি, এনিথিং, গুয়াভা মানে পেয়ারা, এগুলো প্রত্যেকটা ভিটামিন সি রিচ। আবারও বলছি, খুব দামি কিছু এক্সোটিক ফুড, এই ড্রাই ফ্রুট এবং আজকাল যেরকম মার্কেট করা হয়, নট নেসেসারি, কোনো দরকার নেই। এইগুলো যদি ঠিকমতো খায় তাহলে পাবো। হোলসাম একটা ফুড সোর্স হচ্ছে ডিম, ডিমের মধ্যে প্রচুর ভিটামিনস আছে। ভিটামিন B12 অগেন গ্রিন ভেজিটেবল ইত্যাদির মধ্যে প্রচুর পরিমাণে খেলে, এবং যে লিন মিট এগুলো খেলে আমরা ভিটামিন B12 পাবো। এইগুলো থাকলে কি হবে? এই আয়রনটাকে পরিপাক করে ঠিক জায়গায় শরীরে পাঠানো, এটা হবে। আমি আয়রনের সোর্স খাচ্ছি তাও আমার কমছে না, মানে আমার ওই সোর্সগুলো কম পড়ছে কোথাও। কারো ক্ষেত্রে ডায়রিয়াল ডিজিজ থাকলে ওটা পচনই হচ্ছে না, এটাও হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সিতে লক্ষণ কি? কারণ আয়রন ডেফিসিয়েন্সির লক্ষণ হচ্ছে মানে অর্থাৎ কিনা অ্যানিমিয়া, রক্তাল্পতার লক্ষণ হচ্ছে সাধারণভাবে টায়ার্ডনেস, জেনারেলি টায়ার্ডনেস, অকারণ অল্পে টায়ার্ড হয়ে যাচ্ছে, সিঁড়ি ভাঙতে বুক ধরপড় করছে, বসে উঠলে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। থিঙ্ক ইট ইজ অ্যানিমিয়া। লুকসের মধ্যে, সাইনের মধ্যে কি, এগুলোকে আমরা ডাক্তারি ভাষায় বলি সিমটম, যেটা পেশেন্ট বলে, আর যেটা আমরা দেখতে পাই তাকে বলা হয় সাইনের মধ্যে কি। আমরা যদি এরকম করে কনজাংটাইভ এরকম করে দেখি তাহলে আমরা পালপার কনজাংটাইভ এই জায়গাটাকে লালচে থাকার কথা নর্মালি, এটা সাদা ফ্যাকাশে হয়ে গেছে। খুব বেশি অ্যানিমিক হলে হাতের তালু, ঠোঁট এগুলো ফ্যাকাশে, এমনকি চামড়াও একটু ফ্যাকাশে হয়ে যেতে পারে। আমরা কালো মানুষ, সেই জন্য আমাদের ক্ষেত্রে আমরা চট করে পরিলক্ষিত হয় না, কিন্তু আস্তে আস্তে ক্রমশ বাড়তে থাকলে অ্যানিমিয়া এটা হবে। অ্যানিমিয়া খুব বেশি হয়ে গেলে ইভেন হার্ট ফেলিয়ারে চলে যেতে পারে মানুষ। অ্যানিমিয়া বুদ্ধিমত্তাকে এফেক্ট করে, কনসেন্ট্রেশনকে এফেক্ট করে। বাচ্চাকে আমি ঢোর করে যাচ্ছি, তোর পড়ার মন নেই, তোর বুদ্ধি নেই, তুই খালি ঘুমিয়ে পড়িস, দেখুন ওর হিমোগ্লোবিনটা কোথায় দাঁড়িয়ে আছে। You have to look into that. কেমন? Anemia is a very big reason আমাদের মাতৃমৃত্যুর জন্য। কারণ বেসিক্যালি অ্যানিমিক একটা বাচ্চা যখন বড় হয়ে বা প্রেগনেন্ট হয়ে তার মা হচ্ছে, তখন তারা মানে শরীরে অটোমেটিক্যালি দুজনের সাপ্লাই, নিউট্রিশন সাপ্লাই দিতে গিয়ে সে অ্যানিমিয়ার বশবর্তী হয়ে পড়ছে। অ্যানিমিয়া তার 8 মাস মতো সময় যখন পৌঁছচ্ছে তখন তার হার্ট ফেলিয়ার হয়ে যাচ্ছে, মা মৃত্যু মুখে পতিত হচ্ছে। আর আরেকটা জিনিস জানবেন যে অ্যানিমিক সে চট করে যে কোনো ধরনের ইনফেকশনের শিকার হয়। আরেকটা বাচ্চা যেটা হবে না, তার চারপাশে জ্বর, জারি, স্কিনের ইনফেকশন সব কিছু অ্যানিমিয়া যদি ডেভেলপ করে তার সঙ্গে রিলেটেড ভাবে এই জিনিসগুলো হওয়া শুরু করবে। সুতরাং বিওয়্যার অফ অ্যানিমিয়া। তার জন্য এই প্রোগ্রামে কিছু স্টেপস আছে, আমরা বলে দেবো। আচ্ছা, এছাড়া আরও ডেফিসিয়েন্সিস আছে। ভিটামিন এর অভাব হতে পারে, ভিটামিন ডির অভাব হতে পারে। অ্যাকিউট ম্যাল নিউট্রিশন এখন আমরা কম দেখি, একদম হাড্ডিসার চেহারা হতে পারে বা ফোড়া ফোড়া চেহারা হতে পারে বিভিন্ন স্টেজে, যার নিউট্রিশন বা পুষ্টির অভাব হয়েছে। আজকে সময়
ওভাবে ডিটেলে আমি যাব না। গলাটার ঘ্যাগ হয়েছে, গলা এরকম ফুলে আছে, ঢোক গিললে বোঝা যাচ্ছে থায়ামিনের ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে তার শরীরে। নেক্সট স্লাইড। আচ্ছা, এগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে, যেগুলো আমরা বলছিলাম যে সময় বাচ্চার যা হওয়ার কথা সেগুলো যদি না হয় সেটা ওরা ডিটেক্ট করে। নেক্সট, এটা হচ্ছে জেনারেলি বাচ্চাকে আমরা যেভাবে হেড টু ফুট এক্সামিন করি, আমাদের টিম গিয়ে এক্সামিন করে, তার একটা ডিটেল মাথা, গা বা পা সব দেখা হয়। নেক্সট, এটা নেক্সট, এগুলো ওদের দরকার নেই। নেক্সট, মানে সামগ্রিকভাবে একটা চেক আপ ওরা করে, বাচ্চাগুলিকে যে স্ক্রিনিং করে সামগ্রিক চেক আপ ওরা করে, এবং এগুলো হচ্ছে কোন বয়সে কি হওয়ার কথা সেইগুলো, যে কখন অ্যাকচুয়ালি মাথা তোলার কথা, কখন তার হাত পা নাড়ানোর কথা, কখন আওয়াজ করার কথা, এইটা এই লিস্টটা দেওয়া আছে এই জন্য যে এটা যদি সেই সময় না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো ধরনের অসুবিধা হয়েছে। নেক্সট, এগুলো ওদের দেখানোর দরকার নেই, মানে এটা খুব একটা প্র্যাকটিক্যাল নয়। হ্যাঁ, এইটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে বললাম এতক্ষণ ধরে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের টিম কাজ করে, আমাদের প্রত্যেকটা ব্লকেতে এবং মিউনিসিপ্যালিটিতে একটা করে, ব্লকেতে দুটো করে এরকম টিম থাকে, আছে, আমাদের জেলাতেও আছে। এই টিমে কারা থাকে? একজন করে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডক্টর থাকে যারা স্ক্রিনিং করে। ওরা কিন্তু স্ক্রিনিং করে ডিটেকশনটাই করবে ফ্রডদের, করে ওরা হাসপাতালে রেফার করে দেয়, হাসপাতালে অ্যালোপ্যাথিক ডাক্তাররা তাদেরকে চিকিৎসার দরকার হলে করে, বা শিশু সাথীর দরকার হলে আমরা ব্যবস্থা করি। তাহলে ডাক্তার একজন প্রতি টিমে, আর একজন প্যারামেডিক্যাল স্টাফ থাকার কথা। সব জায়গায় আমাদের প্যারামেডিক্যাল স্টাফ পোস্টেড নেই আমাদের জেলায়, তাহলে দুটো করে টিম আছে। তাহলে প্রত্যেকটা টিমে একজন মেল একজন ফিমেল করে ডাক্তার আছে, প্রতিটি ব্লকে আছে আমাদের, এবং আরবানে একটা করে টিম আছে প্রত্যেক জায়গায়। আর এছাড়া এদের টিম, এই যে টিম এ, টিম বি বলা হচ্ছে এই জন্য। তাহলে এরা সমস্ত এই কাজগুলি করে। এতে যাওয়ার কথা কোথায়? এটা অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়। আর এই যে নিচে যে কথাটা লেখা আছে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার, এটা অন্যান্য জেলায় ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটা হাসপাতাল হয়, আমাদের ক্ষেত্রে বিসি রায় হাসপাতাল। এরা যদি কোনো জায়গায় পাঠানোর হয়, মানে এমনি দেখানোর জন্য, চিকিৎসার জন্য লোকাল সরকারি হাসপাতালে পাঠায়, কিন্তু তারপরে যদি বাচ্চা আরো ফার্দার ইন্টারভেনশন দরকার হয় আমরা পাঠাই হচ্ছে বিসি রায় চাইল্ড হসপিটালে পাঠাই। কেমন? আচ্ছা, নেক্সট। আচ্ছা, নতুন যারা জন্মাচ্ছে তাদের ক্ষেত্রে যেখানে জন্মাচ্ছে, অর্থাৎ কিনা হাসপাতালে যেখানে যেখানে জন্মাচ্ছে সেখানেও আমরা সিস্টারদেরকে, নার্সিং স্টাফদেরকে একটা অ্যাপ দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে, যেটাকে বলা হয় জাতক সেবা অ্যাপ। তাদের মোবাইল দিয়ে দেওয়া হয়েছে। তাদের যার মধ্যে কি থাকে? সব রকম জন্মগত ডিফেক্টের ছবি আছে। যেই বাচ্চাটা জন্মালো, ডেলিভারি করে ওটা মিলিয়ে নেবে যে এই বাচ্চাটার শরীরে কোথাও ওটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এটা বার্থ ডিফেক্ট হিসেবে আইডেন্টিফাই করবে এবং অ্যাকর্ডিংলি রিপোর্ট করবে। সেই জন্য জাতক সেবা আমাদের জেলায় পুরোপুরি চলছে। এছাড়া রেজিস্টারে ইত্যাদি লিখে রাখা হয়। আর এই টিম হচ্ছে, এরা এই যে 6 সপ্তাহ অবধি বাচ্চাদের ডিফেক্ট, আশা যখন বাড়িতে যাচ্ছে, আশা ক্যাডারটা যখন বাড়িতে যাচ্ছে তাদেরকেও ট্রেনিং দেওয়া হচ্ছে 6 সপ্তাহ অবধি বাচ্চাদের বাড়িতে গিয়ে। সেখানে আশা যদি কোনো বার্থ ডিফেক্ট মনে হয় তারা এই টিম যখন এই এলাকায় আসছে টিমের কাছে এরা নিয়ে যাচ্ছে, অথবা বিপিএসসিতে জানাচ্ছে। মোবিলাইজ টু অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে টিম স্ক্রিনিং করবে, আর স্কুলগুলিতে গিয়ে টিম স্ক্রিনিং করে থাকে। কেমন? নেক্সট। তাহলে তারপরে যে বাচ্চাগুলি, তাহলে 6 সপ্তাহ অবধি বাচ্চা আশার দ্বারা ডিটেক্টেড হতে পারছে। আর অঙ্গনওয়াড়ি সেন্টারে যখন ওদের স্ক্রিনিং হচ্ছে তখন আমাদের এই আপনার 6 বছর অবধি বাচ্চাগুলিকে আমরা ওখানে পেয়ে যাচ্ছি। এছাড়া স্কুলে তারপরে বাচ্চাগুলিকে আমরা স্কুল লেভেলে পেয়ে যাচ্ছি। সব জায়গাতেই বাচ্চাগুলিকে বিভিন্ন এজ স্ল্যাবে স্ক্রিনিং করা হয়। নেক্সট। হ্যাঁ, এই জন্য স্কুল পার্টটাকে আমরা বলি স্কুল হেলথ প্রোগ্রাম। এবারে স্কুলের যে কার্যক্রম তাকে স্কুল হেলথ প্রোগ্রাম বলি। প্রাইমারি স্কুলে কাজ করা হয়, নিউট্রিশন দেখা হয়, হাইজিন দেখা হয়, সেখানে মেনস্ট্রুয়াল হাইজিন শেখানো হয়, পিরিয়ডস হলে কীভাবে সুস্থ থাকতে হবে, কীভাবে চলতে হবে, প্রিভেনশন অফ ডিজিজ, ম্যালেরিয়া, ডেঙ্গু, টিবি, ডায়রিয়া, সমস্ত বিষয় ওদেরকে সম্মুখভাবে বাচ্চাদেরকে ডাইরেক্টলি শেখানো হয়। নেক্সট। হ্যাঁ, তারপরে মিডল স্কুল সেই এজেও শেখানো হয়, হাই স্কুল এজেও শেখানো হয়। হাই স্কুল, মিডল স্কুলে এর সঙ্গে সেক্সুয়াল এডুকেশনটাও দেওয়া হয়, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছিলাম। নেক্সট, অ্যাডোলেসেন্ট এজে অনেক ধরনের প্রবলেম থাকে, ওগুলো অ্যাড্রেস করা হয় এই সময়। তাহলে এর ডিটেলে আমি যাচ্ছি না। এছাড়া যেটা করা হয়, প্রথম পয়েন্টটা, আমরা আয়রন ফোলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দিয়ে থাকি। আয়রন ফোলিক অ্যাসিড কিভাবে সাপ্লিমেন্ট দেওয়া হয়? বা স্কুলের অথরিটিসদের ট্রেনিং দেওয়া হয়েছে। প্রত্যেক স্কুল নিজের একজন করে নোডাল টিচার সাজেস্ট করেছেন।
সেই নোডাল টিচারদের ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্ট ট্রেনিং দিয়েছে। এই নোডাল টিচার কিছু বাচ্চাকে সঙ্গে নিয়ে একটা পিয়ার গ্রুপ তৈরি করে এবং সেই গ্রুপকে সঙ্গে নিয়ে যাতে এই আয়রন ফলিকটা ওরা খায় বিনা পয়সায়, এই ওষুধটা প্রত্যেক স্কুলের ডিপো বানিয়ে সাপ্লাই দেওয়া থাকে। নোডাল টিচারের দায়িত্ব হচ্ছে এই যে 45 মিলিগ্রাম আয়রন থাকে ওতে, আর 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড, দুটোই শরীরের জন্য অত্যাবশ্যক ওই বয়সে, এবং 6 থেকে 10 বছর বাচ্চাকে ওটা খাওয়ানো হয়, আর 10 থেকে 19 বছর অব্দি আরেকটা এজ গ্রুপে খাওয়ানো হয়। এর সঙ্গে আমরা ডিওয়ার্মিংও করে থাকি, অর্থাৎ কিনা কৃমির ওষুধ খাওয়াই, যে কৃমির কথা বলছিলাম ওকোয়ার্মের কথা। তাহলে এই জিনিসগুলো রেগুলার বেসিসে খাচ্ছে কিনা সেটা দেখার কথা ওই নোডাল টিচারের, এবং নোডাল আমাদের টিম গিয়ে ক্রস চেক করে যে ডিপোতে জিনিসটা আছে কিনা, অ্যাভেলেবল আছে কিনা, খাচ্ছে কিনা, ইউটিলাইজড হচ্ছে কিনা। এবং এটা যখন হয়ে যাচ্ছে তখন ওরা এসআই এর মাধ্যমে রিপোর্ট করছে প্রতি মাসে, ডিআই সেই রিপোর্ট কম্পাইল করে আমাদের দিচ্ছে, এবং আমরা স্কুল লেভেলে এটা ইউটিলাইজেশন এবং অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য এইভাবে কাজটা সমৃদ্ধ হচ্ছে থ্রু আরবিএসকে। আমাদের এই টিম প্রত্যেক মাসেতে এরা স্কুলে ভিজিট করে একবার, আর 2বার করে অঙ্গনওয়াড়ি সেন্টার, মানে বছরে 2বার অঙ্গনওয়াড়ি সেন্টার এবং একবার অন্তত প্রতিটি সরকারি স্কুলে টিম যায়। এটা হচ্ছে নিয়ম। এইভাবে ওদের টিমের একটা এটিপি তৈরি করা থাকে। কেমন? এই হচ্ছে মোদ্দা কথা হচ্ছে রিগার্ডিং আরবিএসকে প্রোগ্রাম অ্যান্ড নিউট্রিশন। খুব ছোট করে বললাম, নো টাইম অ্যাকচুয়ালি। তাহলে আমরা যদি জাস্ট টু কনক্লুড, আমরা রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম নিয়ে বললাম, এদেরই সঙ্গে সিলেবাস দিয়ে আরেকটা কার্যক্রম চলে যেটা নিয়ে আজকে কথা বলবো না। হ্যাঁ, তো এই বিভিন্ন এজ গ্রুপ একদম প্রাইমারি থেকে বড় অবধি স্কুলের বাচ্চাদেরকে আয়রন ফলিক সাপ্লিমেন্টেশনটা দেওয়া, তাদের ডিওয়ার্মিং করা, কমিউনিটিতে গিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে এবং স্কুলে বাচ্চাদের স্ক্রিনিং করা, করে তাদের মধ্যে অসুখ ডিটেক্ট করা, তাদের জন্মগত ডিফেক্ট ডিটেক্ট করা, এবং তাদের কোনো ধরনের অভাব হচ্ছে কিনা পুষ্টিগত সেটা ডিটেক্ট করা। এই কাজগুলি এই টিমগুলি করে থাকে স্কুল হেলথ প্রোগ্রামের মাধ্যমে এবং অঙ্গনওয়াড়ি সেন্টার ভিজিটের মাধ্যমে, এবং যথাযোগ্য জায়গায় তাদেরকে চ্যানেলাইজ করে শিশু সাথী স্কিমের মাধ্যমে বেশ কিছু জন্মগত ডিফেক্টকে অ্যাড্রেস করা হয়, বিনা পয়সায় তার চিকিৎসা করে বাচ্চাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। উইথ দিস, থ্যাংক ইউ অল। I conclude probably for today. Okay? কোনো প্রশ্ন? বাস? Okay then. Thank you.